আহ লাগতেছে। আব্রাহাম ছাড়ো। এইভাবে কেউ বুকে কামড় দেয় নাকি? ইস ছাড়ো বলতেছি। আমার কিন্তু কষ্ট হচ্ছে। উফ, আদর করার সময় একদম কথা বলবে না, ঠিকমতো আদর করতে দাও তো। কতদিন থেকে বলতেছি যে চলো ফিজিক্যাল করি, আর এত কিছুর পর তোমাকে কাছে পেলাম জানো। একটা কথা বলবে না, চুপচাপ আদর করতে দাও। আহ আর লাগতেছে আমার। নিতু কেঁদে ওঠে। আব্রাহাম সেই দিকে কান্না দিয়ে নিজের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। আব্রাহাম নিতুর ঠোঁটে ঠোঁট বসায়, তারপর টানা 2 মিনিট লিপ কিস করতে থাকে। আব্রাহাম হয়েছে ছাড়ো, আমার লাগতেছে অনেক। ব্যথা করতেছে, প্লিজ ছাড়ো। এইভাবে করলে আমি তো মরে যাব। ইস এত ব্যথা দেয় কেউ নাকি? উফ ছাড়ো তো। আব্রাহাম কিছুটা রেগে গিয়ে নিতুর কোমর চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, একদম চুপ। প্রথমবার এমন কষ্ট হবেই। 10 মিনিটও হয় নাই আর ছেড়ে দিব, তাই না? আমার সাথে রেসপন্স করো, তাহলে ভালো লাগবে। এইভাবে চুপচাপ আছো, মজা পাবে নাকি? আমিও মজা পাবো না এমনভাবে থাকলে। একটু রেসপন্স করো জান, প্লিজ। আহ নিতু কিছুটা আওয়াজ করে চিল্লিয়ে ওঠে। আব্রাহাম হাতে বুক দিয়ে চাপ দেয়, নিতুর চোখে কিস করে, ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। এতে নিতু ছটফট করতে থাকে। তারপর নিতুর ঠোঁটে কিস করতে করতে নাভিতে হাত দিয়ে স্লাইড করতে থাকে। নিতু উত্তেজিত হয়। আব্রাহাম হেসে কামড় আস্তে আস্তে কামড় বসায়। তারপর আবার নিতু উপরে উঠে নিতুর 2 হাত নিজের মুঠে নেয়। ইস আসতে দাও, লাগতেছে আমার। শোনা প্লিজ, ধীরে দাও। এত জোরে দিও না প্লিজ, ধীরে দাও। আব্রাহাম আসতে দাও বাল। প্রায় 15 মিনিট পর আব্রাহাম ক্লান্ত হয়ে নিতুর উপর শুয়ে পড়ে। নিতু আব্রাহামকে জড়িয়ে নিয়ে চোখ বদ্ধ করে। গলায় ঠোঁটে ছোঁয়া পেয়ে নিতু ঘুম ভেঙে যায়। নিতু তাকিয়ে দেখে আব্রাহাম তার গলায় মুখ ডুবিয়ে দিয়ে আসে। নিতু ঘুম ভাঙছে দেখে ঠোঁটে ঠোঁট আবার কিস করে। মহারানী তাহলে ঘুম ভাঙছে? এত ক্লান্ত হয়ে গেছো যে সকাল 9টা বাজে ঘুম ভাঙার নাম নেই। কতবার ডাকলাম, চোখ মেলে তাকিয়েও দেখলে না। যেই আদর করার জন্য গলায় কিস করলাম, ঘুম ভেঙে গেল, তাই না? কিভাবে ঘুমাবে শুনি তো? সারা রাত ঘুমাইতে দাও নাই, শেষ রাতে ঘুমাইছি, তাই ঘুম ভাঙতে লেট হলো। এখন বুকের উপর থেকে নামো তো। এই শরীরটা সারা রাত আমার উপর থেকে নামে না। কেন, খুব বেশি ভারী নাকি আমি? ও মা সোনা, রাতে সেই মজা করছি, তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমি তো ভাবতেই পারিনি যে একটা মেয়ের মাঝে এত সুন্দর একটা সুখ খুঁজে পাওয়া যাবে। আগে জানলে তো তোমাকে আরও আগে আপন করে নিতাম। হয়েছে, এত বড় বড় কথা বলতে হবে না। সুখ পাবাই তো। আমার এত কষ্ট হয়েছে জানো? আমার কত কষ্ট হয়েছে জানো? ইস এত জোরে কেউ করে নাকি? তোমার বোঝা দরকার, এটা প্রথমবার। আমার কষ্ট হচ্ছে, তাও তোমার ছাড়ার কোনো নাম নাই। সরি সোনা, আমারও প্রথমবার, তাই অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম। জানো কত মজা পাইছি। ইস, মন চাচ্ছে আবারও তোমাকে একটু আদর করি, কিন্তু তোমার কষ্ট হবে, তাই থাক অন্য একদিন। হ্যাঁ চলো, গোসল করতে হবে। আমার মেডিসিন নিয়ে আসছো তো নাকি? নয়তো বাচ্চা আসবে পেটে। তোমাকে বললাম অন্য প্রোটেকশন নিতে, কিন্তু তুমি বললে সেটা দিয়ে মজা হবে না। আব্রাহাম আর কিছু না বলে চুপচাপ নিতুর পুরো শরীরে কিস করতে থাকে। বুকে ঘাড়ে মুখে ডুবিয়ে দেয়। নিতু কেঁপে ওঠে। কিছুক্ষণ পর নিতুর বুকে হাত দিয়ে চাপ দেয়। নিতু কিছুটা কান্না সুরে বলে, প্লিজ আব্রাহাম, এখন আর না। আমি আর নিতে পারবো না, কষ্ট হবে আমার। এমনি অনেক ব্যথা করতেছে। আর না প্লিজ। আচ্ছা ওঠো। আব্রাহাম উঠে নিতুর ওনা কামড়ে পেঁচিয়ে বাথরুমে চলে যায়। নিতু উঠে বেডের চাদরটা শরীরে পেঁচিয়ে নেয়। নামতে যাবে তখন বুঝতে পারে শরীরে ব্যথা করতেছে খুব। হাঁটতেও তার অনেক কষ্ট হচ্ছে। নিতু পড়ে যায় মেঝেতে। আব্রাহাম শব্দ পেয়ে বেরিয়ে এসে দেখে মেঝেতে নিতু বসে আছে। নিতুর উদ্দেশ্যে বলে, কি হয়েছে, এভাবে বসে আছো কেন? চলো একসাথে গোসল করবো আজকে। হাত দাও, আমার হাত ধরে উঠে পড়ো। আব্রাহাম আমার হাঁটতে কষ্ট লাগতেছে খুব। তোমাকে রাতে বারবার বললাম ধীরে দাও, কিন্তু না। তুমি একদম নিজের মতো করে চাহিদা মিটিয়ে নিস। একটু কষ্ট হবে, বাদ দাও তো। ব্যথার মেডিসিন নিয়ে নিও, সব ঠিক হয়ে যাবে। আব্রাহাম কথাটা বলে নিতুকে কোলে তুলে নেয়। তারপর ওয়াশরুমে গিয়ে নামিয়ে দিয়ে শরীরে থেকে চাদরটা টেনে ফেলে দেয়। নিতুর মুক্ত শরীরে ঘোর লাগা দৃষ্টি তাকিয়ে থাকে। তারপর নিতুকে কাছে টেনে নিয়ে ঝর্ণার দিকে নিতুর ঘাড়ে কিস করে। নিতু কেঁপে ওঠে বারবার। আবার নিতুকে মুখোমুখি করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দেয়। গোসল সেরে বাইরে হয়। তারপর নিতুর হাতে একটা ড্রেস ধরিয়ে দিয়ে খাবার অর্ডার করে সোফায় বসে পড়ে। তোমাকে এই ভেজা চুলে সেক্সি লাগতেছে জানো না? ইস কি ফিগার! এক রাতেই তো তোমার সৌন্দর্য বৃদ্ধি পাইছে। চুপ আব্রাহাম, বেয়াদবের মতো কথা বলো না। আমাদের বিয়ের আগে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হওয়া একদম উচিত হয়নি। দূর, এখন এসব কিছুই না। চিন্তা করো না তো। আসো এদিকে, আমি খাইয়ে দিচ্ছি, তারপর ওষুধগুলো খেয়ে নাও। আর আজকে তোমাকে কলেজে যেতে হবে না, বাসায় গিয়ে একটু রেস্ট নাও। আব্রাহাম নিতুকে খাইয়ে দিয়ে নিতুর সাথে রুম থেকে বেরিয়ে যায়। তারা রাতে একটা হোটেলে উঠেছিল। আব্রাহামের জন্য নিতুর বাসায় মিথ্যা কথা বলে রাতটা আবার আব্রাহামের সাথে কাটিয়ে দেয়। নিতু বাসায় গিয়ে মাকে ব্যথার কথা বললে ঘুমিয়ে পড়ে। ঈশা, এই ছেলেটাকে মেরে ফেলা উচিত। উফ আব্রাহামও না, এখন আমার সারা শরীর ব্যথা করতেছে। এটা আমার প্রথমবার, ওর বোঝা দরকার ছিল। আর যেভাবে আদর করছিল, মনে হয় তার এসব আগে থেকেই ধারণা আছে। শয়তান ছেলে একটা, সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি আর।
নিতু কথাগুলো বিড়বিড় করে বলে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে তার দুপুরবেলা। উঠে গোসল করে নিচে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে নিয়ে ফ্রেন্ডদের সাথে ফোনে আড্ডা কথা বলে। তারপর গল্পের বই পড়ার জন্য বই বের করতে যাবে, তখন তার ফোনে বেজে ওঠে। কাছে গিয়ে দেখে ফোনটা হাতে নিয়ে দেখে আব্রাম ফোন করেছে। জান, কই ছিলে এতক্ষণ? তোমাকে কয়বার ফোন করছি দেখো। দুপুরে খাওয়া দাওয়া করছো? আর শরীরের ব্যথা এখন কেমন? ব্যথা কমছে, হ্যাঁ, খাওয়া দাওয়াও করে আসলাম মাত্র। কি করতেছো তুমি? কই আছো? ঘুমিয়েছিলাম জান, সেই জন্য ফোন রিসিভ করতে পারি নাই। জান, তুমি আমাকে বললে না কিন্তু, তুমি কি মজা পাওনি? আমি যে আদর করলাম এত কষ্ট করে, কেমন মজা পেলে সেটা তো আমার কাছে শেয়ার করলে না। ধুর আব্রাহাম, কি বলো? আমার লজ্জা করে, এইভাবে বলো না জান প্লিজ। তুমি মনে হয় বুঝতে পারো নাই যে মজা পাইছি কিনা। থাক, আর লজ্জা পেতে হবে না তোমাকে। তোমার কয়টা পিক তুলে দাও তো জান, ওড়না ছাড়া পিক তুলে দিবা কেমন? এখন তো লজ্জার কিছু নাই, তোমার সব কিছু দেখা শেষ। ইস, তোমার বুকের তিলটা না মারাত্মক সুন্দর। যা দুষ্টু। আচ্ছা থামো, আমি পিক তুলে দিচ্ছি। তাও এমন দুষ্টু কথা বলবা না, ওকে? আমার লজ্জা করে, বুঝতে পারতেছো না কেন? এত দুষ্টু কথা কেউ বলে নাকি? উম্মা জান, এখন তাহলে রাখি, রাতে ভিডিও কলে তোমার সাথে কথা বলবো জান। বাই। নিজের খেয়াল রেখো, তোমার কিছু হলে আমি কিন্তু মরেই যাব। জান কি বলো এসব? আমার কিচ্ছু হবে না জান, সাবধানে থেকো। তুমি এত ভালোবাসো কেন বলো তো? লাভ ইউ জান। মুয়া। আচ্ছা চলেন এবার এদের দুজনের পরিচয় দেওয়া যাক। নিতু অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আব্রাহাম ভার্সিটির 3য় বর্ষের স্টুডেন্ট। নিতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। পরিবারে মা বাবা আর 3 বোন। আব্রাহাম চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে। বড়লোকের বড়লোকই ছেলে, চরিত্র কেমন হতে পারে বুঝে নিতে পারেন। আব্রাহাম বেস্ট ফ্রেন্ড রাহুল খান, দুজনের কলিজার টুকরা। রাহুলের বাবা মা দ্বিতীয় সন্তান, তার বড় বোনের বিবাহিত, একটা বাচ্চাও আছে। আব্রাহাম কথা বলা শেষ করে রাহুলের দিকে একটা মুচকি হাসি দেয়, তারপর নিতু পাঠিয়ে দেয় পিকগুলো সিন করে। মেয়েটা কি হট মাইরি! এই মেয়ে প্রথমবারই তো আমাকে চাঙ্গা করে তুলছে। ইস, বুকটাও কি সফট, শুধু আদর করতেই মন চায়। নিতুর সমস্যা হচ্ছিল, তাহলে আর একবার আদর করে ছাড়তাম। শরীরটা এখন ফুরফুরি লাগতেছে। অনেক কয়দিন পর কোনো নারীর ছোঁয়া পেলাম। আব্রাহাম, কি বিড়বিড় করিস? কাল রাতে আবার কোন মেয়ের সাথে হোটেলে ছিলি বলতো? আজকে ভার্সিটিতে একটা ট্যুরের আলোচনা হয়েছে জানিস? মানে আমাদের ব্যাচের ছেলেমেয়েরা নিজেরাই একটা ট্যুর দিতে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। কালকে আমার হোটেলে ছিলাম, অযথা আমার গায়ে বদনাম রটাস কেন বেয়াদব? তো ভালোই হয়, চল ট্যুর থেকে ঘুরে আসি। জেরিনের কি খবর? জেরিন বিয়ের প্রেশার দিচ্ছে ভাই, কি করব বুঝতে পারতেছি না আমি। উফ, অসহ্যকর একটা মেয়ে, জানিস না? এত ন্যাকামি করতে পারে, কিন্তু বেডে ন্যাকামি পাবি না, বরং সে মনে হয় নিজে ঝাঁপিয়ে পড়ে। হা হা হা, থাক। আর তোর বেডের কথা শোনাস না আমাকে। তোকে বারবার বলতেছি ছেড়ে দে মেয়েটাকে, কিন্তু না, তুই তো ধরে রাখছিস। বাল হুদাই কি আছে এই মেয়ের মাঝে? ওর ন্যাকামি আমার একদম পছন্দ না। আরে শালা বাট, তুই কি বুঝবি? হ্যাঁ, যতই হোক এই ন্যাকা মার্কা মেয়েটাকে তো ভালোবাসি, তাই না? রাহুল ভাই, কি বলিস? ভালোবাসি রিয়েলি? যে মেয়ে একাধিক ছেলের সাথে বেডে শয় তাকে তুই ভালোবাসিস? রাহুল ইশারা আব্রাহামের কথা থামিয়ে দেয়। বুঝতে পারে জেরিন হয়তো রাহুলের ফোন করতেছে আর ভালোবাসি কথাটা জেরিনকে শুনিয়ে শুনিয়ে বলতেছে। জানিস আব্রাহাম, আমি জেরিনকে কতটা ভালোবাসি? ইস, মেয়েটার মাঝে কি আছে নিজেও জানি না আমি। ওকে বড্ড মিস করি, তুই বুঝবি না। তুই কি আর রিলেশন করিস যে বুঝবি? যেদিন রিলেশন করবি সেই দিন দেখতে বুঝতে পারবি ভালোবাসা কি। অপর পাশ থেকে জেরিন খুশি খুশি ভাব নিয়ে ফোনটা কেটে দেয়। বুঝতে পারে রাহুলের অজান্তেই ফোন রিসিভ হয়েছে, তাই রাহুল ফোন রিসিভ অবস্থায় তাকে ভালোবেসে সেসব ফ্রেন্ডকে বলতেছিল। ভালো না বাসলে কি মেয়েকে নিয়ে এত সুন্দর মন্তব্য করে কেউ? কাজ হয়ে গেছে তো, কাল ভার্সিটি চল, গিয়ে শুনি কবে যাবে আর কোথায় ঠিক করলো। তাছাড়া আর কয়দিন পর তো আমাদের ভার্সিটিতে প্রথম বর্ষের স্টুডেন্ট আসবে। বন্ধু, নতুন নতুন পাখি আসবে। বন্দি পাখি খাঁচা থেকে বের হওয়ার জন্য পা রাখবে ভার্সিটিতে। তারা তো জানে না ভার্সিটি লাইফ কি মজা। আব্রাহাম আর রাহুল দুজনেই দুজনের বাসায় চলে যায়। রাত 12টা। আব্রাহাম নিতুর সাথে মেসেঞ্জারে টেক্সট আদান প্রদান করতে ব্যস্ত। আব্রাহাম কথার বলে মাঝখানে ভিডিও কল করে। থাক, ওর না গায়ে দিতে হবে না এখন। আমার কাছে কিসের লজ্জা? হ্যাঁ জান, এত লজ্জা পেতে হবে না, ওকে? আচ্ছা নিতু, শোনো না জান, প্লিজ। এইভাবে বলো না, বলো কি হয়েছে? ইস, তোমাকে রাতে কত সুন্দর লাগতেছে জানো, মনে হচ্ছে টুক করে গিলে খাই। ও হ্যাঁ জান, কিছু বলতে চাইলে যে? জান, গেঞ্জি খুলে ভিডিও কলে আসো প্লিজ। তোমাকে আমার মতো করে দেখার ইচ্ছা করতেছে। ইস, কাল রাতের কথা মাথা থেকে বের করতে পারতেছি না জান, তোমাকে আমার মতো করে একটু দেখতে চাই। আব্রাহাম প্লিজ, এসব না, আমার খারাপ লাগতেছে। কিভাবে ভিডিও কলে গেঞ্জি ছাড়া আসবো? দেখো, এমন জেদ করো না জান প্লিজ। এমন কথা বলতেছো তো, তাই না? নিতু, আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই? যদি হতো, তোমার শরীর দেখি নাই? কিন্তু কালকে তো তুমি আমার কাছে ছিলে, তাই এখন ভিডিও কলে আমার সামনে আসলে কি হবে বলো? আসো তো, অযথা রাগিও না আমাকে। আব্রাহাম তুমি কি জেদ করতেছো জানো? এমন মনোভাব বাদ দাও তো। আমার ঘুম ধরতেছে, রাখো, কালকে কথা বলবো। আমাকে কাছে পাওয়ার ইচ্ছে হলে কালকে তোমার কাছে থাকবো। তাও প্লিজ ভিডিও কলে আমি শরীরের কাপড় ছাড়া আসতে পারবো না।
থাক, দরকার নেই। আমার প্রতি তোমার বিশ্বাস নেই সেটা খুব ভালো করেই বুঝতে পারতেছি। এই তোমার ভালোবাসা জান। ছি, তুমি আমাকে বিশ্বাস করতে পারতেছো না। আমি কখনো ভাবি নাই তুমি আমাকে এইভাবে অবহেলা করবে। আব্রাহাম সুযোগ বুঝে কলটা কেটে দিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। তারপর মাথা ধরেছে, এখন লম্বা একটা ঘুম দিতে হবে। এদিকে নিতু মন খারাপ করে আব্রাহামের উপর রাগ করে আছে। উফ, কি দরকার ছিল আব্রাহামের বিরুদ্ধে যাওয়ার? ছেলেটা আমাকে কতটা ভালোবাসে সেটা তো আমি জানি। যাক, কালকে তাকে না হয় খুশি করে দেব। আজকের মতো একটু ঘুমিয়ে নেই, নয়তো ছেলেটা আমাকে কাছে পেলে আবার ঘুমাতে দিবে না। জেরিনের শরীরে কোনো কাপড় নেই, তার কামড়ে রাহুল ননস্টপ কিস করে যাচ্ছে। জেরিন বিছানার চাদর খামচে ধরে রাখছে আর বারবার কেঁপে উঠতেছে। রাহুল জেরিনের বুকে মুখ গুজে দেয়। জেরিন এবার দুর্বল হয়ে যায়। রাহুলের মাথায় চুল খামচে ধরে। রাহুলের জেরিনের বুকের উপর উঠে জেরিনের হাতটা দুই সাইডে শক্ত করে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। কিছুক্ষণ পর জেরিন মুখ থেকে হালকা শব্দ বের করে। এতে রাহুল আরও পাগল হয়ে যায়। প্রায় 30 মিনিট পর দুজনে হাঁপিয়ে ওঠে। রাহুল জেরিন এর উপর থেকে নেমে বিছানার উপর শুয়ে পড়ে। রাহুল, তোমাকে কিছু বলার ছিল। বাসায় ছেলে দেখছে, বিয়ে দেওয়ার কথা বলছে সবাই বাবাকে। তাই বাবাও ভাবছে বিয়ে দেবে, আর এখন ছেলেও দেখছে। তুমি কিছু একটা করো। রাহুল জেগেই ছিল, কিন্তু মুখ থেকে কোনো কথা না বলে জেরিনে ভাবে রাহুল ঘুমিয়ে গেছে, তাই কিছু না বলে রাহুলকে জড়িয়ে নিজের ঘুমের দেশে পাড়ি দেয়। সকাল রাহুলের আগে ঘুম থেকে ভাঙে, উঠে গোসল করে এসে জেরিনকে ডাক দেয়। জেরিনও ফ্রেশ হয়ে এসে রাহুলের পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ দিয়ে বলে, এই, কালকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলে কেন? শোনো, বাসা থেকে ছেলে দেখছে, আমাকে বিয়ে দেবে। তুমি কিছু একটা করো, নয়তো দেখবা আমি অন্য কারোর বাসরে। আমার শরীরে তখন অন্য কারোর ছোঁয়া থাকবে। এখন কিসের বিয়ে? আর তোমাকে বিয়ে দিলে বিয়ে করে নাও, আমি এখন স্টুডেন্ট, এখন আমার দ্বারা বিয়ে করা সম্ভব না। যদি অপেক্ষা করতে পারো তাহলে ভালো, নয়তো বিয়ে করে নাও, যাও। কিন্তু রাহুল, আমরা একে অপরকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। চলো না, তুমি বাসায় বাবাকে জানালে বাবা মেনে নিবে। আমরা সেম ক্লাসের তো কি হয়েছে? তোমার টাকা পয়সা আছে, বাবা এমনিতেই বিয়েতে রাজি হবে। কিন্তু তোমার বাবা মার সাথে আমার কোনো সাথ নেই জেরিন। আমি এখন বিয়ে করবো না। রিলেশন চলাকালীন তোমাকে বলছি আমি যে আমি যখন পড়াশোনা শেষ করব তখন বিয়ে করব। এর আগে আমার নিজের করে পাওয়া না কখনো। রাহুল প্লিজ, আমি মানছি তুমি বলেছিলে, কিন্তু এখন আমাদের মাঝে ফিজিক্যাল সম্পর্ক তৈরি হয়েছে। আমি চাই না আমার এই শরীরে অন্য কেউ দখল করুক। চলো না, পালিয়ে বিয়ে করি, আমরা আলাদা থাকবো। আমাকে পাগল কুত্তা কামড় দেয়নি যে তোমাকে বিয়ে করব। সরো সামন থেকে। ফিজিক্যালি আমি করতে চাইলেও তুমি আমাকে সায় দিচ্ছ। আমি একা দ্বারা কিছু সম্ভব না, ওকে? তাই এমন ন্যাকা কান্না না করে মন চাইলে বিয়ে করে নাও। রাহুল জেরিনকে নিজের কাছ থেকে এক ঝটকা মেরে সরিয়ে দেয়। জেরিন রাহুলের পায়ের পরের কাছে কান্না করতে থাকে আবেগের বশে। সে কি করবে না করবে বুঝতে পারতেছে না, এখন খুব ভালো করে বুঝতে পারতেছে। তাছাড়া ছেলে বাসা থেকে দেখা শুরু করেছে, 7-8 দিনের মধ্যে বিয়ে দিয়ে দিবে, সে খুব ভালো করেই জানে। সরি রাহুল, আমি তোমার কথা রাখতে পারলাম না। তোমার সাথে সারা জীবন একসাথে থাকতে পারলাম না। আমাকে মাফ করে দিও, কারণ তুমি এখন বিয়ে না করলে আমাকে বাসা থেকে বিয়ে দিয়ে দেবে। আমাদের আর কখনো দেখা হবে না। ভালো থেকো। আমাকেও মাফ করে দিও জেরিন, তুমি তো জানো আমি এখন বিয়ে করতে পারবো না। তুমি চাইলে বাসায় বিয়ে না করে দিতে পারো, আমি তোমাকে অনেক ভালোবাসি শোনা। তোমার কি এই বিয়েটা না করলে হয় না? না রাহুল, এটা হচ্ছে না। কারণ বাবা যখন বলেছে বিয়ে দেবেই, তো বিয়ে দেবেই। তুমি নিজের কেরিয়ার নিয়ে ভাবো। আসলেই তুমি ছেলে মানুষ, এখন বিয়ে করলে জীবনের আরও লক্ষ্য আছে, হয়তো তা পূরণ করতে পারবে না। জেরিন কান্না করতে থাকে, রুম থেকে বেরিয়ে যায়। রাহুল দরজা লাগিয়েতে সোফায় বসে ফিক করে হেসে দেয়। উফ, অবশেষে এই ন্যাকা মাইয়াটাকে জীবন থেকে সরাতে পারলাম। যা বাবা, আমি বাঁচলাম। ভিডিও দেখার ব্লক মেল করতে হবে না। না, যখন ভালো লাগবে না তখন ভিডিওগুলো ডিলিট করে দেই। এসব জঙ্গল ফোনে রেখে লাভ নেই। কী রে বাল, কই আছিস? ভার্সিটিতে কখন আসবি? সবাই কক্সবাজার যাওয়ার প্ল্যানটা ঠিক করছে, আমি ভার্সিটিতে এসে বসে আছি আর তুই এখনও আসিস নাই। জঙ্গল কি ঝামেলা করতেছে নাকি? আরে ব্রো, নো, জঙ্গল আপনা আপনি চলে গেছে। তা তুই থাম, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি, ওয়েট। আর 7 দিন পর নিউডের আগমন হবে। আগে কক্সবাজার ট্যুর শেষ করতে হবে। তাড়াতাড়ি আয়, আমার একটা কাজ আছে আজকে, তাই একটু এক্সাইটেড বুঝলি। 6 মাসের ঝামেলা আজ শেষ হবে, একটু ফাস্ট আয় বন্ধু। রাহুল যখন জেরিনের কথা ভাবতেছিল তখন আব্রাহাম ফোন করে। তারপর আব্রাহামের সাথে কথা বলা শেষ করে রুমে তালা দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। ভার্সিটি এসে সবার সাথে মজা করতে থাকে। কালকে রাত্রে গাড়ি রওনা দেবে, 3টায় ট্যুর, ফিরে আসবে তারা। এই, কই আছো তুমি? তোমাকে ফোন করেছি কতবার, ব্যস্ত দেখায় কেন? হ্যাঁ, যার সাথে কথা বলছিলে কার সাথে কথা বলছিলে এতক্ষণ? কই আছো তুমি? এখন রাত 11টা, তুমি হোটেলে আসতে বলে নিজেই ওঠাও। আমি ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তুমি উপরে রুমে আসো। আমি তো রুমেই আছি তোমার অপেক্ষায়। পাগল, আগে রুমে এসে তো দেখবা আমি আছি নাকি নাই। ও সরি, আমি তো জানতাম না তুমি রুমে আছো। আরে পাগল, আমি সেই 9টা থেকে এখানে বসে আছি জানো না? আর আমি জানতাম নাকি
যে একই রুম বুক করবা? হোটেল যেহেতু অনেকেই তো বুক করতে পারে। কথা না বলে উপরে আসো। হুঁ, গাদা মেয়ে। এটা আমার হোটেল আর এটা আমার রুম। এই রুম আর কেউ বুক করবে কিভাবে? এই রুমটা আমার প্রিয়, এখানে যে আমার কত নারীর সাথে সময় কাটানোর স্মৃতি আছে। কই রে? যাচ্ছি। কি বিড়বিড় করছিলে বলো তো? কিছু তো শুনতে পাইনি আমি। এই দরজা খোলো, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। রুমে ছিলে আমাকে তো বলবা, তাই না? 2 ঘন্টা থেকে তোমাকে ব্যস্ত দেখায় ফোনে। সরি, রুমে আসো। আমি আসলে একটা বিষয় নিয়ে ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, খুব দরকারি, সেজন্য তোমার কল ব্যাক করতে পারি। জান তুমি কি রাগ করছো আমার উপর? আব্রাহাম নিতুকে রুমে টেনে দরজা লাগিয়ে কথাগুলো বলে। এতে সুন্দর করে বললে, কি রাগ করতে পারো নিতু? নিতু মাথা নড়ায়। আব্রাহাম নিতুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়, তারপর ঘাড়ে কিস করে জড়ায় ধরে। সরি আব্রাহাম, কালকে তোমার আবদার পূরণ করতে পারি নাই। আসলে আমার কেমন জানি লজ্জা করছে ভিডিও কলে ওইভাবে আসতে। রাগ করো না, কালকের বিষয় নিয়ে যান প্লিজ। আমাকে খুশি করে দাও। রাগ করবো না তাহলে, কারণ কালকে তুমি আমার রোমান্টিক মুড নষ্ট করে দিছো। এখন চুপচাপ জামা নিজে খোলো, একদম বিরক্ত করবে না আজ। নিতু চুপচাপ আব্রাহামের কথা মতো কাজ করে। আব্রাহাম নিতু শরীরের উপর উঠে শরীরের সব জায়গায় হাত দিয়ে স্লাইড করতে থাকে। নিতু যখন দুর্বল হয়ে আব্রাহামের ঠোঁটে ঠোঁট বসিয়ে, তখন আব্রাহাম একদম নিতুর নিজের কাছে নিয়ে নেয়। প্রায় ঘন্টার খানিক পর আব্রাহাম ক্লান্ত হয়ে নিতুর উপর শুয়ে থাকে। শান্তি হয়েছে তো, নাকি আরো প্রয়োজন বলো? তোমাকে সুখ দেওয়ার জন্য কষ্ট করতেও রাজি আছি আমি। আমার যতই কষ্ট হোক না কেন, তোমাকে সুখ দেওয়ার জন্য আমি তৈরি। তবে প্লিজ ভিডিও কল বা পিক কখনো চেও না। কাল থেকে আর কিছু নিব না, আর ভিডিও কলেও বিরক্ত করবো না জান। চিন্তা করো না, আজ থেকে তোমার সব লজ্জা কমে যাবে, আর ভিডিও কলে বিরক্ত করবো না। চলো একটু ঘুমিয়ে নাও, নয়তো আবার জ্বালাবো তোমাকে, সহ্য করতে পারবে না। চা দুষ্টু, ঘুমাও, একদম এসব বলবা না। না, ঘুমিয়ে পড়ো, তোমার চোখে মুখে ঘুমের আভাস পাওয়া যাচ্ছে। আব্রাহাম ঘুমিয়ে পড়ে। নিতু ঘুমিয়ে পড়ে আব্রাহামকে শক্ত করে জড়িয়ে ধরে, চোখ বদ্ধ করে। সকালে আজ নিতুর ঘুম আগে ভাঙে যায়, এমনি এমনি ভাঙে নেই। শরীরে ব্যথা অনুভব করতে তার কারণে জেগে যায়। যখন মেলিয়ে তাকে আব্রাহাম তার শরীরে হাত দিয়ে স্লাইড করতেছে আর মাঝে মাঝে বুকে চাপ দিচ্ছে। নিতু আব্রাহামের গলায় জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলে, জান কি করতেছো? সকাল সকাল কি শুরু করছো তুমি? সরো, গোসল করতে হবে। ঘুমের সুযোগ নিচ্ছ কেন? হাস্যকর না? তুমি তো এমনি আমার ঘুমের সুযোগ নিতে যাবো কোন দুঃখে? তোমাকে আদর করার ইচ্ছে হলো, চলো একটু আদর করে দেই। নিতু কিছু বলার সুযোগ পায় না। তার আগে আব্রাহাম তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। 20 মিনিট পর নিতুর শরীর থেকে নেমে নিতুকে কোলে তুলে নিয়ে গোসলে ঢুকে পড়ে। গোসল করে খাওয়া দাওয়া করে নিতুকে নিয়ে আবার সেই রুম থেকে এসে মুখোমুখি বসে। আব্রাহাম হালকা মুখে লুকিয়ে হাসে। তোমাকে কিছু কথা বলতে চাই নিতু। তুমি তো জানো তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো এইভাবে অবৈধ সম্পর্কে না থেকে বিয়ে করে নেই। কখনো না আব্রাহাম, পাগল হয়েছে তুমি? বাবা দেশের বাইরে আছে, বাবা না আসলে আমি বিয়ে করতে পারবো না। তুমি খুব ভালো করে জানো আমি নিজের পায়ে আগে দাঁড়াবো, তারপর বিয়ে। আমি আগেও বলেছি, আবার বলতেছি, আমার সিদ্ধান্ত থেকে আমি সরবো না। নিতু এমন করো না জান প্লিজ। আমার বাসা থেকে মা আমাকে বিয়ের জন্য জোর দিচ্ছে। তুমি তো জানো একটাই ছেলে আমি, সেজন্য বাবা মার কথা আমাকে ভাবতে হয়। আমার কোনো বোন বা ভাই নেই, সে কারণে মা বলতেছে বিয়ে করে একটা টুকটুকে বৌমা এনে দিতে। পাগল নাকি তুমি? কেবল 3য় বর্ষের স্টুডেন্ট, এখনই বিয়ে করতে চাচ্ছ? দেখো আমি বিয়ে করতে পারবো না। আমি আমার বাবাকে খুব ভালোবাসি। তুমি বাসায় বলো এখন বিয়ে করবা না। আব্রাহাম মুখ লুকিয়ে হাসে আর মনে মনে ভাবে, পাগলি মেয়ে কোথাকার। আব্রাহাম তাকে কি বলতে চাচ্ছে আর সে কি বুঝতেছে। আব্রাহাম চাচ্ছে না সেখানে তার কোনো দোষ রাখতে। সে যেন সবসময় নিজেকে মনে করে তার দোষের কারণে আব্রাহাম তাকে ছেড়ে চলে গিয়েছে। আব্রাহাম তো তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু নিতু তো তাকে বিয়ে করতে পারেনি তার বাবার কারণে। তার বাবা বিদেশে থাকে আর আব্রাহাম হচ্ছে এখনও স্টুডেন্ট, কোনো জব করে না। তার জন্য যেন নিতু তাকে বিয়ে করতে রাজি না হয়। আব্রাহাম নিতুর হাত ধরে মেঝেতে বসে, চোখে মুখে কান্নার ছাপ ফেলায়। নিতু প্লিজ না করো না, আমরা বিয়ে করে রাখি, চলো না প্লিজ। আচ্ছা তোমার বাবা মাকে বিয়ের কথা জানাতে হবে না, আমার মা বাবা জানবে শুধু, তাহলেই হবে। তুই মাঝে মাঝে আমাদের বাসায় যাবা, মা বাবা এতেই খুশি হবে। দেখো, এটা সম্ভব না। আমি এখন কিছুতেই বিয়ে করব না। তুমি বাসায় যদি মানাতে পারো মানাও, নাহলে আমার আর কিছু করার নেই। আচ্ছা, তুমি যখন এখনই বিয়ে করবা তাহলে আমাকে ব্যবহার করলে কেন? নিতু কিছুটা রাগ নিয়ে কথা বলে। আব্রাহাম কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আমি তোমাকে কাছে টানছি কারণ তুমি বিয়েতে না করলে তখন বলবো আমরা তো ফিজিক্যাল করছি, তাহলে এতে না করার কি আছে? আর একটা মেয়ের কাছে তার সম্মান সব। আমি সেই কারণে তোমাকে রাজি করার জন্য কাছে টানছি। আব্রাহাম নিতুকে ধাক্কা দিয়ে জোর করে চিল্লিয়ে ওঠে। নিতু কিছুটা দূরে সরে যায়, আব্রাহামকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আব্রাহাম পাগলামি করতেই থাকে। নিতু না পেরে আব্রাহামকে শক্ত করে জড়িয়ে নেয়। আব্রাম, তুমি কি পাগলামি করছো? তোমার থেকে বেশি কষ্ট আমার হচ্ছে। তুমি আমার সাথে 2 রাত কাটিয়েছো, আমার কষ্ট বুঝতে পারবে না তো এখন? নিজেকে এখন শান্ত করো। আমি কখনোই এই বিয়ে করতে পারবো না।
নিতু সাপ সাপ কথাটা বলে রুম থেকে বেরিয়ে চলে যায়। আব্রাহাম দরজায় লাথি মেরে সোফায় গা এলিয়ে দেয়, তারপর রাহুলের সাথে কথা বলে ফোনটা পাশে রেখে দেয়। এবার আমি দ্বিতীয় মিশন শুরু করি। মাত্র 13টা নারীকে স্পর্শ করছি। আচ্ছা, নারীদের নিয়ে মজা করতে এত ভালো লাগে কেন? এখন রুহানির পালা। রুহানি রেডি থেকো যান, তোমাকে যে এই বেডে আসতে হবে। আব্রাহাম রুম থেকে বের হয়ে রাহুলের কাছে যায়, তারপর একসাথে দুজনে মার্কেট করতে রাতে বাসায় ফেরে। দুজন কক্সবাজার যাওয়ার জন্য তৈরি হয়। মোট 50 জন স্টুডেন্ট যাচ্ছে তারা। 3টা হাইস আর একটা কার করে আব্রাহাম তার ভালো কিছু বন্ধু একসাথে গাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেয়। রাত 2টার দিকে কক্সবাজারে এসে গাড়ি দাঁড় করায়। আগে থেকে আব্রাহাম রুম বুক করে রাখছিল, সেজন্য সবাই কাউন্টার থেকে চাবি নিয়ে নিজ নিজ রুমে চলে যায়। আব্রাহাম আর রাহুল একা একটা রুম করে নেয়, আর বাকিরা এক রুমে 4 জন করে থাকে। ছেলে মেয়ে উভয় আছে এখানে। আমাদের কক্সবাজার এত সুন্দর কেন বল? বালুর চরে দাঁড়িয়ে থেকে ওই দূর আকাশে তাকিয়ে থাকতে এত ভালো লাগে কেন? যখন ঢেউ এসে ভরিয়ে দেয় তখন মনটা আনন্দময় হয়ে ওঠে। সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছে বালুর আঁচলে। সূর্য স্নান কিংবা সমুদ্র স্নানে নিজেকে বিলীন করে দেয় নীলাভ প্রকৃতিতে। খোলা জিপে, স্পিড বোটে বা ঘোড়ায় চড়ে বেড়ানো, আর সমুদ্রের বালির বিছানায় দাঁড়িয়ে শামুক ঝিনুকের সাথে লুকোচুরি খেলতে খেলতে উপভোগ করা সূর্যাস্তের অনাবিল আনন্দ। হ্যাঁ, দেখ না কত সুন্দর আমাদের এই সমুদ্র সৈকত। ইস, ছোট থেকে এখানেই বেড়ে ওঠা, তাও যেন এটা দেখে মন ভরে না। রুহি, আমরা তো ঢাকা যাচ্ছি, তখন মিস করবি না? মিস করব না কেন? এই 3-4 দিনে আমার ভালো লাগার জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখব। কিছুক্ষণ পর হিমছড়ি যাব, রেডি থাকিস। উফ, ভাগ্য সাথে গাড়ি আছে, নয়তো এসব ঘুরতে ঘুরতে সব টাকা নষ্ট হয়ে যেত। রুহি সমুদ্রের বিচে পাশে যে দোকান আছে সেখানে যায়। সেখানে চা বিস্কিট হালকা পাতলা খাবার খেয়ে একটু হাঁটাচলা করার পর অনেকের প্রয়োজন হয়। সেই দোকানে গিয়ে সাইডে বসে পড়ে। দোকানদার তাদের এখানে তার বাবা মা আর বড় ভাই বসে। খুব নিম্ন পরিবারের মেয়ে সে। আজকে চুমকির বয়ফ্রেন্ড আসছে ঢাকা থেকে এখানে ঘুরতে, তাকে 13টা জায়গায় ঘুরে দেখাবে বলে ঠিক করে নেয়। তার মধ্যে প্রথম সমুদ্র সৈকত, বিচ এসব দেখাবে। দোকানে বসে বসে চা খাচ্ছিল, তখন একদল মানুষ এসে ওদের দোকানের সামনে দাঁড়ায়। তারপর অনেক খাবার অর্ডার করে। অদ্ভুতভাবে রুই হা করে তাকিয়ে দেখে কাহিনীগুলো। তার মানে হলো ছেলে মেয়েগুলো মাত্র বিচে আসলো, না ঘুরে চা বিস্কুট খাচ্ছে কেন? তার বাবা আর ভাই একা সামলাতে পারতেছিল না দেখে চুমকি আর নিজেও একটু হাত কাজে লাগাই দেয়। উফ, আমার কফি পাবো না নাকি? এদের যা ঢং, সকালে গিলেও নাকি এদের আবার এখানে দাঁড়িয়ে খাবার খেতে হবে? কফি পাওয়া যাবে না হয়তো আজকে। তাড়াতাড়ি তোরা কর, ঘুরবি কখন ভাই? সরি, আসলে আপনারা অনেকে, সেজন্য একটু হাতে দিতে দিতে সময় লাগতেছে। এই নেন আপনার কফি, আর দেরি হওয়ার জন্য সরি। কথাটা শুনে আব্রাহাম সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকায়। গায়ে একটা টপস জিন্স আর গলায় ওড়না ঝুলিয়ে দেওয়া লাল রংটা যেন মেয়েটাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। রুহিও ছেলেটা খুঁটি দেখতে থাকে। খোসা খোসা দাড়ি যেন মারাত্মক লাগতেছিল। ইস, কি কিউট পোলাটা। থুতনিতে যায় তিলটা, সেটা যেন তাকে ভয়ঙ্কর সুন্দর লাগতেছে। চুলগুলো বাতাসে উড়ে উড়ে মুখে পড়তেছে। আচ্ছা, ওনার কি এসব কাণ্ডে বিরক্ত লাগতেছে না? আচ্ছা, ছেলেদের এত সুন্দর হতে হবে কেন? আব্রাহাম যখন রুহির হাত থেকে কফির মগ নেয় তখন তার ধ্যান ভাঙে। আব্রাহাম কফি খাওয়ার ফাঁকে ফাঁকে রুহি পর্যবেক্ষণ করলো। মেয়েটাকে এক দেখাতেই তার মন চুরি করেছে। মন নাকি রুহির সৌন্দর্যতে আব্রাহামের আবদ্ধ। কোনটা? আব্রাহাম কফি শেষ করে সবার সামনে বিল দিয়ে একটা মনে মেয়েটার সামনে দাঁড়ায়। আচ্ছা, আমরা এখানে ঘুরতে আসছি, কিন্তু তেমন কিছু চিনি না। এখানে স্থানীয় জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে এমন কেউ আছে? টাকা দিব, এতে সমস্যা নাই। আপনি মনে হয় জায়গা ভালোভাবে চিনেন, একটু ঘুরিয়ে দেখাবেন? রুহি চুমকির দিকে তাকায়, তারপর মুখ টিপে হেসে রাজি হয়। একদিকে টাকা ও পাবে, আবার অন্যদিকে চুমকির বয়ফ্রেন্ডও আছে, তাকেও জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে পারবে। এক ঢিলে 2 পাখি মারা যাবে। আচ্ছা, তাহলে চলেন। তবে আমি আপনাকে বেশ কিছু জায়গা দেখাবো, তার জন্য প্রায় 3 দিন সময় লাগবে। আজকে থেকেই শুরু আর কি। আপনি 3 দিন সময় দিয়ে সব জায়গা ঘুরতে পারবেন। অনেক খরচের ব্যাপার কিন্তু। আমাদের দেখে কি আপনার ফকির মনে হচ্ছে? টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আসলে আমরা 3 দিনের জন্যই আসছি। তো আপনি এই সময়ের মধ্যে যা পারেন তা যদি দেখান তাতেই হবে। এই 3 দিনে 5,000 দিব, চলবে? 5,000? কেন, কম হয়ে গেল কি? ওকে, তাহলে কত নেবেন আপনি বলেন। আচ্ছা, যতই নেন আমরা ঘুরে দেখব, সমস্যা নেই। আরে না, এত টাকা তাই ভরকে গেছিলাম। আমি এতেই রাজি, সমস্যা নেই। তাহলে চলেন আগে আপনাদের বিচ ঘুরিয়ে দেখাই, তারপর আপনাদের হিমছড়ি নিয়ে যাবে, সমস্যা নাই। হিমছড়ির বর্ণনা যদি দিতেন ভালো হতো। হিমছড়ি কক্সবাজার হতে প্রায় 10 কিলোমিটার দক্ষিণে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিমছড়ি। হিমছড়ি যাওয়ার পথে বেশ কয়েকটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে। কক্সবাজার শহর হতে মেরিন ড্রাইভ সড়কে সমুদ্র আর পাহাড়ের মধ্য দিয়ে
প্রাণ চঞ্চলতার জিপে কিংবা প্রাইভেট গাড়িতে অনায়াসে বেরিয়ে আসুন ঝর্ণাধারা প্রবাহমান হিমছড়ি। সেখানে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উদ্যোগে একটি পিকনিক স্পট তৈরি করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণ করে সাগর ও পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারে। আচ্ছা, আমরা যদি মাঝপথে গাড়ি থেকে নেমে ঝর্ণাগুলোতে যাই তাহলে কি সমস্যা হবে? তারপর পিকনিক স্পটে গিয়ে যদি একটু সময় কাটাই তাহলে সমস্যা হবে কি? না, আর ঝর্ণা দেখা মিস করবেন কেন? সেখানে ছবি তোলা, ঝর্ণাতে গোসল, কত একটা অন্যরকম মজা। আপনারা সাথে জামা কাপড় রাখেন, এতে করে কাজে আসবে। আচ্ছা, তাহলে আমরা বিচ করে খাওয়া দাওয়া করে হিমছড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কি বলেন? হুম। বিচে প্রায় 1 ঘন্টা সময় কাটে, সবাই খাওয়া দাওয়া করে নেয়। তারপর হোটেল থেকে জামা কাপড় এসে সবাই গাড়িতে বসে। রুহি ও তার দরকারি যাবতীয় জিনিস নিয়ে সবার সামনে গাড়িতে নিয়ে যায়। তাদের গাড়ির চুমকির বয়ফ্রেন্ড আব্রাহাম, রুহি আর রাহুল আছে। গাড়ি চলতে শুরু করে হিমছড়ির উদ্দেশ্যে। রুহি দেখ, ভাইয়াটা তোকে না ঠিক কখন থেকে দেখতেছে। উনি কি কোনোভাবে তোর প্রেমে পড়লো নাকি? দেখ না, ঘুরতে দেখার সাথে আবার তোর কাছেই অফার করলো। আমার না ছেলেটার মনোভাব ভালো লাগতেছে না। দূর, হুদাই এসব ভাবিস না তো বোন। কয়েকদিন পর ভার্সিটিতে পা রাখবো, টাকা লাগবো। এখন টাকা পাবো এটাই ভালো। আর তোর বিএফও সেই সুযোগে সব ঘুরে দেখতে পাবে। চিল্লাস না। এই মেয়ে এতক্ষণ থেকে একসাথে আছে, আপনার নামটাই তো জানা হলো না। নাম কি আপনার? আমার নাম রুহি, ওর আমার বেস্টু, একমাত্র কলিজার টুকরা চুমকি। আরে ইনি আমার জানের জিগার দোস্ত, এর একমাত্র বিএফ। আচ্ছা, আপনার নাম কি? বাসা কই? কোন ক্লাসে পড়েন? একসাথে এত কিছু? আমি আব্রাহাম, ঢাকা ভার্সিটিতে 3য় বর্ষের স্টুডেন্ট। আপনি কোন ক্লাসে? কি, এবার আমি আর চুমকিও এই ভার্সিটিতে চান্স পাইছি। বাহ, ভালোই হলো, পরিচয় হয়ে নেই, পরে কাজে লাগবে। মেয়ে, তোমার কাজে না লাগলেও আমার যে তোমাকে লাগবে। তুমি হয়তো জানো না তুমি কত বড় ভুল করে ফেলছো। আমি যে তোমাতে আসক্ত হয়ে পড়লাম, তোমাকে আমার হতে হবে, তবে আপন না, বেড পার্টনার। কিছু বিড়বিড় করতেছেন? না তো। এখানকার সব থেকে বড় ঝর্ণা যেখানে, সেখানে রুহি গাড়িটা দাঁড় করাইলো। সবাই এক এক করে গাড়ি থেকে নেমে রুহির সাথে নিচে নামতে লাগলো। ঝর্ণা দেখে রুহি ইশারা নিচে নামতে বললো। নিচে নেমে দৌড়ে ঝর্ণার কাছে গিয়ে ঘুরতে থাকে। চুমকি ওর কাণ্ডে ফটাফট কয়েকটা পিক তুলে নিল। আব্রাহাম সেই দিকে তাকিয়ে আছে মনোযোগ দিয়ে। মেয়েটা বাচ্চামো স্বভাবের, এই মেয়েগুলোকে তো খুব সহজে কাউকে ভালোবাসে ফেলে। তারপর তারা অন্য কাউকে জায়গা দিতে পারেনি। নাইক্ষ্যংছড়ি লেক ও ঝুলন্ত ব্রিজ, এটি প্রাকৃতিক জলাশয়, পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সমাহার, পর্যটকদের আকৃষ্ট করার মতো দর্শনীয় স্থান। এখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ, এর উপর দিয়ে লেকের এপার ওপার যাওয়া যায়। কক্সবাজার শহর হতে সরাসরি গাড়ি যোগে নাইক্ষ্যংছড়ি যাওয়া যায় এবং দিনে দিনে ঘুরে আসা যায়। কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দূরত্ব 28 কিলোমিটার। তবে এবার এখান থেকে ঘুরে আসি, চলেন এবার এখান থেকে ঘুরে আসি সবাই। আগে দুপুরের খাওয়া দাওয়া করে নিই। জায়গাগুলো যতটা না সুন্দর তার থেকে সুন্দর আপনার বর্ণনা দেওয়ার ধরন। ইস, মন চাই এইভাবে বর্ণনা শুনতে থাকি সারা জীবন। মন চাচ্ছে বারবার এখানে সেখানে যাই আর সাথে আপনাকেও রাখি। রাহুল জোরে হেসে দেয়। সবাই রাহুলের দিকে তাকালে মুখে হাত দেয়। সে তো জানে আব্রাহাম রুহিকে ইমপ্রেস করার জন্য শুরু করে দিছে। আর এটাও বুঝে যায় মেয়েটা সহজে আব্রাহামের ফাঁদে পা দিবে, কারণ মেয়েটা সামান্য একটা কথা শুনে লজ্জা পায়। সবাই খাবার খেয়ে লাইপাংছড়ি লেক ও ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে ছেড়ে দেয় গাড়ি। সেখানে এসে গাড়ি থামে বিকাল 5টার দিকে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে সবাই আবার হোটেলে ফিরে যায়। আর রুহি তাদের বাসায় হোটেলে ফিরে যাওয়ার খাওয়া দাওয়া করে 11টার দিকে ঘুমাতে যায়। আমি কিছু জানি না রোহানি, আজকে তুমি আমার রুমে থাকবে ব্যাস। যার কারণে তোমাকে আলাদা রুম বুক করতে বলছিলাম, ভুলে যেও না, ওকে? তাই যাও, বেডে শুয়ে পড়ো, আমি দরজা লাগিয়ে দিয়ে আসতেছি। আব্রাহামকেও বুঝতে পারলে কি হবে, একবার বোঝার চেষ্টা করো জান প্লিজ। এখানে এসে তুমি আমার সাথে বেড শেয়ার করার জন্য উঠে পড়ে লাগছো। আমার কিন্তু ভয় করতেছে, যদি কেউ বুঝতে পারে কেমন হবে বলো? এসব চিন্তা তোমাকে করতে হবে না, কেউ কিছু বুঝতে পারবে না। আসো তো, এই মেডিসিনটা খেয়ে নাও, আমি ওয়াশরুম থেকে আসতেছি। আব্রাহাম ওয়াশরুম থেকে এসে দেখে রুহানি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে ওই দিকে গিয়ে রুহানির পিছন থেকে জড়ায় নেয়। রুহানি ছাড়ানোর চেষ্টা না করে আব্রাহামের দিকে ঘুরে ওর বুকে মাথা রাখে। আব্রাহাম রুহানির গলায় কয়েকটা কিস করে নাকে নাক ঘষায়, তারপর কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আব্রাহাম, কোনো সমস্যা হবে না তো? দেখো, যদি ঝামেলা করো তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। আমার কিন্তু এখন বিয়ের আগে এসব ইন্টারেস্ট নাই। একটা বার আমার সাথে থাকো, এমনি ভালো লাগবে। উফ, কথা বলো না তো, আদর করতে দাও। আব্রাহাম রুহানিকে আর কোনো কথা বলতে না দিয়ে রুহানির মুখে মুখ গুজে দেয়। রুহানি কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যে দুজনের জন্য এক অন্যরকম সুখের মুহূর্ত হয়ে ওঠে। রোহানি, ওঠো, ভোর হয়ে গেছে, নিজের রুমে যাও।
রুহানি, উফ এই মেয়েটা অসহ্য। এখন যদি কেউ দেখে তাহলে তো আমার কপাল খারাপ। এখানে দিশা আছে, ও যদি দেখে রুহানি আমার সাথে তাইলে ব্রেকআপ করবে নিশ্চিত। জান একটু ঘুমাতে দাও তো, অনেক জ্বালাইছো। এখন একটু তোমার বুকে শান্তিতে ঘুমাই প্লিজ। ঘুমাও তুমিও, আমার কিন্তু রাগ উঠাবে না। তাহলে রুমে কেউ চলে আসুক আর দেখে নিক তুমি আমার সাথে আছো। যাক, ভালোই হবে। তখন সবাই মিলে তোমাকে আর আমাকে ধরে বিয়ে দিবে, আর তখন তোমাকে সবটা সময় কাছে পাবো। যা দুষ্টু, সকাল সকাল কি শুরু করছো? হ্যাঁ আচ্ছা ছাড়ো, সকাল সকাল গোসল করতে হবে আবার, এমনি এই ঠান্ডার সময়। উফ যাও সরো, আর একবার কাছে শুধু ডেকো, দেখবনি কেমন লাগে। আমার তো লাগবে না জান, যা লাগবে সেটা তোমার। রুহানি আর কিছু না শুনে লজ্জায় আব্রাহামকে ধাক্কা দিয়ে উঠে পড়ে। আব্রাহাম হালকা হেসে নিজে উঠে গোসল ছেড়ে আবার বিছানায় গা এলিয়ে দেয়। 3 দিন সময় কেটে যায়। রুহি যা যা পাইছে এই কয়দিনে সব ঘুরিয়ে দেখাইছে। আজকে আব্রাহামরা বাসায় রওনা দিবে, সেজন্য ঝিনুকের মার্কেটে যায় সবাই। রুহি, কি দেখতেছিলে? কিছু কি নেবেন? না না কিছু না, এই তো এমনি আপদের চয়েস করে দিচ্ছিলাম, এই আর কি। আপনি কিছু নিচ্ছেন না যে? আপনার ছোট বোন থাকলে নিতে পারেন, খুব খুশি হবে। আমার তো ছোট বড় কোনো বোন নাই, তাহলে কার জন্য নিব? ওয়েট, আপনি চাইলে আপনাকে নিয়ে দিতে পারি। থামেন, আপনি এত সাহায্য করলেন, চলেন আপনাকে একটা ফুল ড্রেস গিফট করি। না আমি কিছু নিব না। আব্রাহাম রুহির কোনো কথা না শুনে সবার আড়ালে রুহিকে একটা শাড়ির দোকানে নিয়ে যায়। তারপর একটা সাদা শাড়ি কিনে দেয়, সাথে ঝিনুকমালা, কানে দুল, হাতের বেজ বা যা যা লাগে সব কিছু ম্যাচিং করিয়ে দেয়। আপনাকে বললাম আমার কিছু লাগবে না, আর আপনি অযথা এতগুলো টাকা নষ্ট করলেন। উফ, আপনি তো দেখি ভারী একরোখা মানুষ। আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনার আম্মুর জন্য কিছু কিনেন। কখনো কি মাকে কিছু গিফট করেছেন? মায়েরা কত খুশি হবে জানেন। ও কখনো কিছু দেওয়া হয়নি, আর আমি মেয়েদের কিছু কিনতে পারি না। আচ্ছা আপনি তাহলে পছন্দ করে কিনে দেন, আমি সাথে আসি, চলেন। রুহি ঝিনের জিনিস এর সাথে একটা শাড়ি ম্যাচিং করে কিনে দেয়। তারপর সেখানে থেকে দূরে একটা মার্কেট থেকে জুয়েলার দোকান থেকে সেখানে কিছু জুয়েলারি নেয়, আর সেটার সাথে একটা শাড়ি কেনে। আব্রাহামের মা শাড়ি পরে, সেটা রুহি শুনে নিয়েছে আগে। তারপর আব্রাহামের বাবার জন্য সেম কালার একটা পাঞ্জাবি নেয়, যাতে করে মা বাবা একসাথে পরলে সুন্দর দেখায়। বাহ রুহি, আপনার চয়েস আছে বলতে হয়। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলেন তো? আপনাকে একবারে আমার কাছে রেখে দেই, আমি যখন কোনো কাজ করব তখন আপনি আমাকে হেল্প করবেন। তো চলেন আপনাকে আমার করে তাহলে রেখে দেই। রুহি লজ্জা পায়, ছেলেটা কী সব কথা বলতেছে, এসব কেউ বলে নাকি? রুহি কি বলবে, কিছু বলবে না বলবে, সবার থেকে বিদায় নিয়ে বাসায় যায়। যাওয়ার সময় আব্রাহাম রুহির নাম্বার নেয়। বাসায় এসে রুহি আর চুমকি রেডি হতে নেয়। কালকে তারা নিউ ইয়ারের ক্লাস শুরু। চুমকি বয়ফ্রেন্ড তাদের একটা ফ্ল্যাটে 2 রুমের ভাড়া নিয়ে রাখছে। আম্মু কান্না করো না তো, আমি পড়াশোনা করতে যাচ্ছি, মরতে যাচ্ছি না। চিন্তা করো তোমার মেয়ে ভুল কিছু করবে। ভাইয়া আম্মুকে দেখে রাখিও, আমার তো ফোন আছে, ভিডিও কল করে প্রতিদিন কথা বলবো। রুহিকে কখনো একা দূরে পাঠায়নি, সেজন্য সবার একটু কষ্ট হচ্ছে, কিন্তু পড়াশোনার জন্য তো এত ভাবলে চলবে না। রুহি আর চুমকি সবার থেকে বিদায় নিয়ে অন্য শহরে পাড়ি জমায়। হ্যালো, কে বলতেছেন? হ্যালো, কথা বলতেছেন না কেন? কে? হ্যালো হ্যালো, দুর্বাল, কে ফোন দেয়? কথা বলে না, চুপচাপ থাকি কেরে। উফ, সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করে দিল। হ্যাঁ আপনার জন্য তো এখনও সকাল আছে তাই না? তা মিস রুহি, এখন যদি সকাল হয় তাহলে বেলা হবে কখন একটু বলবেন প্লিজ? আসলে কি আজকে কার জানি প্রথম ক্লাস ছিল। এই চুমকির বাচ্চা, তুই আমাকে ডাকিস নাই কেন? ও আল্লাহ, 9টা বেজে গেছে, ভার্সিটিতে কখন যাব আমি? ইস, এত লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। উফ, নতুন জায়গায় সারা রাত ঘুমাতে পারি নাই, আর সকালে এসে মরার মতো ঘুম ধরছে। আমি যে কলে আছি সেটা কি জানেন? আমার সাথে একটু কথা বলেন রুহি। আপনার কি আমার সাথে কথা বলার ইচ্ছে হচ্ছে না? এভাবে ইগনোর করতেছেন কেন? আমি কি খুব খারাপ নাকি? সরি, খেয়াল ছিল না। কেমন আছেন? কি করতেছেন? খাওয়া দাওয়া করছেন? আপনি কি ভার্সিটিতে আছেন? আচ্ছা, বরং কি শুরু হয়ে গেছে? আমাদের কি নতুন ক্লাসে ফুল দিয়ে স্বাগতম করবে না? রুহি একসাথে এত প্রশ্ন শুনে আব্রাহাম থমথম খেয়ে যায়। এক সময় এত প্রশ্ন কেউ করে? আর মেয়েটা মনে হয় নতুন ক্লাস নিয়ে অতিরিক্ত এক্সাইটেড। বেশ কিছুক্ষণ আব্রাহাম চুপ থাকে। আব্রাহাম কথা না বলে দেখে রুহি ওইভাবে ফোন রেখে ফ্রেশ হয়ে চুমকির সাথে খাবার খেতে বসে। প্রায় আধা ঘন্টা পর এসে দেখে এখনও আব্রাহাম কলে আছে। রুহি ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর ফোনটা কানে ধরে বলে, কেন? এক অবাক হওয়া পাখি হয়তো এত কথা শুনে এখনো অবাক হয়ে আছে আমার পানে। আচ্ছা বলছিলাম কি, আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তা সেই আমার মুখপানে চেয়ে থাকা পাখিটাকে এবার মুখ খুলে কথা বলবে? আব্রাহাম লজ্জিত হয়। সে আসলে ভাবছিল এতক্ষণ রুহিকে নিয়ে। ফোনটা তবে ইচ্ছা করেই কাটে নাই, স্পেশালভাবে। আর কিভাবে কাউকে মায়া ফেলতে হবে সেটা আব্রাহাম খুব ভালো করে জানে। সরি, আমি আপনার কণ্ঠে এতটাই মগ্ন ছিলাম যে আপনার সাথে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না।
আসলে কি এত ছটফট করে কথা কেউ বলেনি আমার সাথে? আমার মনে হয় আপনি প্রশ্ন করে মেরে দিবেন কোনো একদিন। আচ্ছা, কই এখন আপনি? ভার্সিটিতে কখন আসবেন? এই তো আমরা রিকশায় আছি, যাচ্ছি। আপনার সাথে কি দেখা হবে? এত বড় ভার্সিটিতে আপনাকে কি আমরা খুঁজে পাবো? আপনার জন্য না হয় আমি কষ্ট করে খুঁজে নিব, সমস্যা নেই। আপনার পায়ে ধুলো আমাদের ভার্সিটিতে পড়বে। ভাবতেই মনটা খুশিতে ব্যাকুল হয়ে উঠতেছে। হয়েছে, আপনাকে এত পাম মারতে হবে না। আচ্ছা, কি করতেছেন? আপনি ভার্সিটিতে আছেন কি? হ্যাঁ, লজ্জা পেতে হবে না আর আপনাকে। আচ্ছা, আপনি সাবধানে আসেন, রাস্তায় ফোনে কথা বলা উচিত না। আমি তাহলে রাখি। আব্রাহাম ফোন কেটে দেয়। তারপর রাহুল আরও হাসিতে মেতে ওঠে। তবে রাহুলের মন খারাপ আজ। সে একজন সত্যি ভালোবেসেছিল, ভাবতেছে সব ছেড়ে তাকে নিয়ে বাকিটা জীবন কাটাবে। আর সেই মেয়েটা তার থেকে সত্যি বলে দিয়েছে। মেয়ে নিয়ে মজা ফুর্তি যা করেছে সব কিছুই। মেয়েটা রাহুলকে ভালোবাসতো, তাই সব মাফ করে দিয়ে রিলেশনে রয়ে গেল। তাহলে আপনার পায়ের ধুলো আমাদের কলেজে পড়লো। এই নেন, আপনি ফুলের জন্য মন খারাপ করে আছেন, বেশি ফুল পান নাই, সেজন্য আপনাকে দেওয়ার জন্য স্পেশালভাবে এতগুলো ফুল জোগাড় করলাম আমি। আপনি এতক্ষণ কই ছিলেন? একটা ক্লাস করলাম, আপনার দেখা পেলাম না। আপনি দেখি এখন একটু স্পেশাল হয়ে যাচ্ছেন আমার কাছে। ওয়াও, এতগুলো ফুল, ধন্যবাদ। রুহি ক্লাসে আসতে লেট করেছে। সে ফুল একটা পাইছে আর তার ফুল প্রিয় একটা পেল কেন সেটা নিয়ে খুব মন খারাপ হয়ে আছে। আব্রাহাম দূর থেকে সব দেখে না দেখায়নি। একটা ক্লাস শেষ করে তারপর একটা বড় ফুলের বুকে এনে রুহিকে দেয়। রুহি তো অনেক খুশি। তারপর চুমকির দিকে তাকিয়ে একটা চোখ টিপ দেয়। চুমকি নিজে হাসি থামাতে না পেরে সেখান থেকে চলে যায়। আচ্ছা সিনিয়র, আপনি জানেন কতটা সুন্দর? আপনার থুতনিতে থাকা তিলটা না খুব আকর্ষণ করে সবাইকে। ইস, আপনি মেকআপ করে তিলটা লুকিয়ে রাখেন তো, না হয় দেখতেন আপনার তিলটাতে কেউ কলঙ্কের দাগ লাগিয়ে দিবে। তাই বুঝি? তা সবার আকর্ষণ নাকি আপনাকে আকর্ষণ করে শুধু কোনটা? এই যে দেখেন, আরও একটা তিল আছে কপালে, তবে সেটা চুল দিয়ে লুকিয়ে রাখি আমি সব সময়। আপনি চাইলে বুদ্ধি করে দেখতে পারেন। রুহি মুখ বাঁকিয়ে হাসে। তারপর কিছু উঁচু হয়ে আব্রাহামের কপালে ফু দিয়ে ফুলগুলো উড়িয়ে দেয়। আব্রাহামের মায়াভরা চোখে রুহি দেখে রুহির ঠোঁটে হাসি লেগে আছে। ওই সিনিয়র, আপনি জানেন না আপনার এই তিলটা তো আরও আকর্ষণজনক। ইস, এই তিলে যদি কলঙ্কের দাগ লাগাতে পারতাম তাহলে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মনে করতাম। এই আপনি আমাকে সিনিয়র বলতেছেন কেন? ভাইয়া বা নাম ধরেও তো সম্বোধন করতে পারেন। আর লাগান না কলঙ্কের দাগ। আপনার কলঙ্কের জন্য না হয় আমি প্রস্তুত। না, অন্য একদিন যখন দেখব সেটা দেওয়ার মতো যোগ্যতা আমার হয়েছে। আর রইল সিনিয়র বলা, আপনি আমার সিনিয়র, তাই সিনিয়র বলে ডাকি। ভাইয়া বলে সম্বোধন করতে আমার কেমন জানি লাগতেছে। এই মেয়ে কি এত তাড়াতাড়ি আমার প্রেমে পড়ে গেল? বাচ্চা স্বভাবের যে। খুব সহজে একে তো বেড়ে আনা যাবে। তাছাড়া কেন জানি মেয়েটার মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলতেছি। এই, আপনি কি বিড়বিড় করতেছেন? চলেন, চুমকি দূরে দাঁড়িয়ে আছে, ওর কাছে যাই। এরপর তো আবার একটা ক্লাস করতে হবে। আপনার সাথে কথা বলতে বলতে একটা ক্লাস মিস হয়ে গেল। আমার জন্য তো সমস্যা নেই, আপনার পর আমি বুঝিয়ে দিব। আচ্ছা আপনি যান, আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে, তাদের কাছে যাই। নয়তো ভাববে এতক্ষণ কোন মেয়ের সাথে টাঙ্কি মারতেছি। আব্রাহাম কথাটা বলে চলে যায় সেখান থেকে। দূর থেকে একজন এসব কাণ্ড দেখে প্রচুর রেগে যায় রুহির উপর। সে রাগ করে সেখান থেকে জায়গা ত্যাগ করে। রুহি আর চুমকি সব ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। রিক্সা আসায় চুমকি তাড়াতাড়ি এগিয়ে যায়। তখন পিছন থেকে একজন চিল্লিয়ে ওঠে, চুমকির মতো চুমকি দিয়ে বিজলির মতো কে গেল রে? ওই তো কমিসুদ্দিনের বেটি। আশেপাশে যারা ছিল সবাই তারা খিলখিল করে হেসে ওঠে। চুমকি একটু তাড়াতাড়ি হাঁটতেছে আর ওইটা নিয়ে আব্রাহাম মজা করে কথাটা বলে। আর তার উত্তরে রুহি মিলিয়ে পরে কথাটা বলে। এতে সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ানোর মতো অবস্থা। রুহি আর আব্রাহাম নিজেও হাসতে থাকে। চুমকি রাগ করে একাই রিক্সা ধরে বাসায় যায়। রুহি রিক্সার পিছনে দৌড় দেয়, কিন্তু লাভ হয় না। চলেন আমি আপনাকে রেখে আসি। আপনার ফ্রেন্ড তো রাগ করে চলে গেল, আপনি বরং আমার বাইকে চড়েন, আমি আপনাকে বাসায় দিয়ে আসবো। আপনার বাসা যেখানে, সেখান থেকে আমার বাসা আর একটু সামনে। না ঠিক আছে, আপনি যান, আমি একা যেতে পারবো সিনিয়র। আপনাকে আমার জন্য চিন্তা করতে হবে না, আমি রিক্সা ধরে যেতে পারবো। রুহি ওঠো, আব্রাহাম তোমাকে নেমে দিয়ে আসুক, সমস্যা কি? আজকে প্রথম পরিচয় না আমাদের, উঠে পড়ো। আমরা তো আগে থেকেই পরিচিত, তাই না? তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? না ভাইয়া, ভয় পাবো কেন? আপনারা কষ্ট করতে যাবেন কেন? আমি তো শুধু সেটাই বলছিলাম। তাছাড়া রিক্সা যাওয়া আসা করতেছে, তাই আমার যেতে সমস্যা হবে না। আরে পাগল মেয়ে, তোমরা যে বাসায় উঠেছো সেখান থেকে আমরাও 10 মিনিট গেলে আমাদের বাসা, তো তোমাকে নেমে দিয়ে আমরা যেতে পারবো, তাই না? তোমাকে বলতেছি, আব্রাহাম স্যারও তো হয়তো আমাদের পছন্দ করে নাই। রাহুলের কথাটাতে কাজ করে। রুহি আব্রাহামের বাইকে উঠে পড়ে।
রুহি সেখানে থাকে, সেখানে কার বাসার ঠিকানা দেয়। আব্রাহাম রুহির বলা কথা অনুযায়ী গিয়ে নামিয়ে দিয়ে টাটা বলে সেখান থেকে চলে আসে। এসে দেখে চুমকি দরজা দাঁড়িয়ে আছে, চাবি তো রুহির কাছে, দরজা খুলবে কিভাবে? আমাকে রেখে আসলি কেন? এখন কেমন লাগে? মজা লাগে দাঁড়িয়ে থাকতে? রাগ করে তো খুব একা একা আসলি। যা এখন দরজা খুলে ভেতরে যা, আমি চাবি দিব না তোকে। তুই কেমনে যাবি? যা। আমি মোটেই দেরি করি নাই, মানে এখানে দাঁড়িয়ে নেই, মাত্র আসলাম। আর তুই বাইকে আসলি, তাই তোর সময় লাগেনি গাধি। দরজা খোল আর ভিতরে ঢুকতে দে, গোসল করে ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, রান্না করা আছে না? আমার ক্ষুধা লাগতেছে, আগে পেট ভরে খাই, তারপর বাকি কাজ আমার। তুই ঘুমাবি না মরবি সেটা তোর কাজ, আমার সেটা নিয়ে ভাবলে চলবে না। হুমকির কম তো চুমকি দিয়ে বিসলির মতো কে গেল রে? চুমকি সেই হয়েছিল তখন দোস্ত। উফ, যা মজা লাগছে মাইরি, সব বোঝাতে পারবো না। সবাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো হয়েছিল। তুই না আসলে তুইও দেখতে পারতিস। চুমকি আর কোনো রেসপন্স পায় না রুহির। ওর ব্যাগ রেখে ওইভাবে বিছানায় গা এলিয়ে দিয়েছে। তার ঘুম পাইছে মোট কথা। এখন আকাশ পাতাল তফাৎ হয়ে গেলেও সে ঘুমাবে, কেউ তাকে আটকাতে পারবে না। সিনিয়র, কি করতেছেন? দুপুরে খাওয়া দাওয়া করেছেন? আর আপনার ফ্রেন্ড কি তখন কার জন্য রাগ করছে? আসলে এমনি কথাটা তখন বলছিলাম, আপনি আবার পরের লাইনটা বলে আরও একটু মজা বানাই ফেলছেন। আরে সেসব নিয়ে ভাববেন না, ও ঘুমাইছে, ঘুম পাগলি একটা। আমি তো বসে বসে গল্প পড়তেছি। আপনি কি করতেছেন? খাওয়া দাওয়া করছেন? আপনাকে যে ফোন করলাম এতে আপনি কি আমার উপর রাগ করছেন? আসলে তখন চুমকির কারণটা নিয়ে খারাপ লাগছিল, সে কারণে ফোন করলাম আর কি। সরি, ভুল করলে মাফ করবেন। আরে কিছু মনে করি নাই সিনিয়র। আচ্ছা, আপনি তো বললেন না আপনার বাবা মায়ের জন্য যে জিনিস কিনে আনলেন তারা খুশি হননি? খুশি হয়েছি, আর আম্মু তো কান্না করে দিছে। কখনো এমন কিছু গিফট করি নাই তো সেজন্য। আপনাকে আবারও ধন্যবাদ। আপনার জন্য আমি বাবা মায়ের হাসি মুখ দেখতে পেলাম, ওনারা খুব খুশি হয়েছে আমার থেকে গিফট পেয়ে। আমি তো আপনাকে বলছিলাম যে ওনারা খুশি হবে। যাক, ভালোই হয়েছে। রাতে খাইছেন? আর কই আছেন? এত শব্দ আসতেছে কিসের? আব্রাহাম ভরকে যায়, সে বাইরে আসে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না তো। গাড়ি চলাচলের শব্দও পাওয়ার কথা না, মেয়েরা কিভাবে শব্দ পাবে? শব্দ পাচ্ছেন আপনি? আমি তো রুমে আছি, শব্দ পাওয়ার কথা না তো। যাই হোক, রাখি, কাল বেঁচে থাকলে কথা হবে। আর ভার্সিটিতে তো আসবেন তাই না? হুম। রুহি ফোনটা কেটে দিয়ে একজনের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে, তারপর রাতে ডিনার করে পড়তে বসে। সব কিছুর ঊর্ধ্বে পড়াশোনা, তাই এটাকে অবহেলা করা যাবে না। আইন নিয়ে পড়াশোনা, সব কিছুই একটু ভালোভাবে নজর রাখতে হবে তাকে। তোর কি মনে হয় আব্রাহাম, মেয়েটা তোর প্রেমে পড়বে? আচ্ছা আব্রাহাম, তোকে একটা কথা বলি, তবে রাগ দেখাতে পাবি না, আগেই বলে রাখলাম। বলো। আমি কুলসুমকে সত্যি ভালোবেসে ফেলেছি রে। ওকে ছাড়া ভালো লাগতেছে না কিছু। জানি ওর সাথে রিলেশন থাকাকালীন অন্য মেয়ের সাথে মিশেছি, কিন্তু এখন ওকে ছাড়া সত্যি আমি অচল। তাহলে ভালো, রাগ করবো কেন? তুই সব কিছু ছেড়ে একজনকে নিয়ে থাকতে পারলে তো আমি খুশি। তাছাড়া তুই তো মাত্র 2টা রিলেশন করছিস, যদিও একটার সাথে অন্যরকম রিলেশনে ছিলিস। যাই হোক, কুলসুমকে নিয়ে হ্যাপি হ। হ্যাঁ, আমার সব কথা ওকে বলেছি, তাও আমাকে মেনে নিয়েছে। যাই হোক, তোরে ওই এটা বলতে চাইছিলাম, আর মেয়েদের সাথে এত খেলা করিস না। মেয়েগুলো তো ইচ্ছা করে তোর কাছে আসে না, ওদের জীবন নষ্ট করে লাভ কি বল? আমি যাদের কাছে টানছি তারা কেউ ভালো না, জানিস? ওরা 2-1টা রিলেশন ঠিকই করেছে, ছেলেদের ধোকা দিছে, সব খোঁজ রাখছি আমি। সেজন্য আমি ওদের অন্যভাবে কাছে টেনে কষ্ট দেই। তাহলে রুহিও কি তাহলে কাউকে কষ্ট দিছে? আর মেয়েটা দেখে মনে হয় অনেক অবুঝ, তার মাঝেও গন্ডগোল আছে। আসলে না, মেয়েটার এমন ব্যাকগ্রাউন্ড নাই। তাছাড়া মেয়েটাকে আমার ভালো লাগছে, ওকে তো আমি আগে থেকে চিনতাম না, ওকে সেদিন কক্সবাজারে প্রথম দেখছি। তাহলে এসব বাদ দে রে ভাই, মেয়েটার জীবন নষ্ট করিস না, সব কিছু ছেড়ে দে, ভালো হ। মেয়েটা অবুঝ, কষ্ট পেলে হয়তো মরেই যাবে। আমার ওকে চাই মানে চাই, যেভাবেই হোক ওকে ভালো লাগছে, আমার মনে ধরছে। এসব বলিস না, রেগে যাব কিন্তু। চল বাসায় যাই। হোটেলে আসলাম, তোর কথা শুনে মন মেজাজ খারাপ হয়ে গেছে, আর কিছুর ইন্টারেস্ট নাই। রাহুলও কথা বাড়ায় না, তারা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন আব্রাহাম ভার্সিটিতে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটিয়ে রুহির সাথে। রুহিও যে আব্রাহামকে ছাড়া কিছু ভাবতে পারে না। ভার্সিটিতে প্রায় 2 মাস সময় কেটে যায়। আব্রাহাম আর রুহি কিছুদিন গেলেও ভালোই কাটে। সব সময় ধরতে গেলে ফোনে কথা বলে তারা। চুমকি, তুহিন ভাইয়া তোর বিয়েতে আসবে? লে, আর কি দেখা লাগবে থুকু। তুহিন তো তোর নিজের ভাই। যাই হোক, এই ভুল করিস না, আব্রাহামকে ইনভাইট করার দরকার নেই। আরে তোরা সময় কাটাতে পারবি একসাথে, তাছাড়া তোরা তো আবার একসাথে লেগে থাকিস, মনে হয় শরীরের সাথে শরীর জোড়া লাগা। তা প্রেমে পড়লি নাকি বোন? প্রেম আর আমি? আল্লাহ দড়ি ফালাও, আমি উপরে উঠে যাব। শোন, আমি পড়াশোনা করতে আসছি, প্রেম করতে আসি নাই। ওকে, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। আব্রাহাম আমার সিনিয়র। ও, তা সিনিয়রকে ভাইয়া বলতে হয়, জানিস না? তাহলে তুই সিনিয়র বলিস, ভাইয়া বলিস না কেন? আমার তো সন্দেহ হচ্ছে
তুই না আবার ডুবে ডুবে জল খেয়ে ফেলিস। তুই আব্রাহামের নাম ধরে ডাকছিস কেন? তুই ভাইয়া বলিস না কেন? সর, একদম আমাকে রাগাবি না। আর আমি সিনিয়র কেন বলি সেটা তুই জানিস, তাই আমার থেকে জিজে শুনতে আসিস না। ওদের ঝগড়ার মাঝে কলিং বেল বেজে ওঠে। রুহি রেডি হওয়া শেষ, আর 2 দিন পরে চুমকির বিয়ে, সেজন্য তারা বাসায় যাচ্ছে। তখন চুমকির কথায় রুহি কিছুটা রাগ দেখায়। চুমকি গিয়ে দরজা খুলে দিলে 2জন ভিতরে আসে। চুমকি কিছু কথা বলে ভিতরে আসতে বলে। চুমকি চল, আমার রেডি হওয়া শেষ। আমি সব রুমে তালা দিয়ে দিছি, এখন তাড়াতাড়ি কর, নয়তো গাড়ি ছেড়ে চলে যাবে, আমরা আর গাড়ি ধরতে পারবো না। কেমন আছেন রুহি? আপনাকে সুন্দর লাগতেছে। বাসায় যাবেন, এতে এত সুন্দর করে সাজার কি আছে? আব্রাহামের কণ্ঠ শুনতে পেয়ে চমকে যায় রুহি। তার সামনে আব্রাহাম আর রাহুল দাঁড়িয়ে আছে, তার মানে তারা ও যাবে। চুমকি আগে ওদেরকে বলছে এবং ঢং ধরে তার থেকে শুনতে চাচ্ছিল। আব্রাহাম পুরোনায় আবার সব কথা বলে। কেমন আছেন রুহি? আপনাকে সুন্দর লাগতেছে। বাসায় যাবেন, এতে এত সুন্দর করে সাজার কি আছে? রুহি নিজের দিকে তাকিয়ে দেখে সে কি সত্যি সেজেছে। সে তো বোরকা আর হেজাব বাঁধছে। বুঝলে আব্রাহাম কেন কথা বলতেছে, তাই আড়ালে হাসে। তারপর সবার সাথে বাস স্টেশনে চলে আসে আর বাসে উঠে পড়ে। রুহি জানালার সাইডে গিয়ে বসে পড়ে। তখন চুমকি সেই সিট না বসে অন্য একটা সিটের জানালার সাইডে এসে বসে। চুমকি এখানে বস, টিকিট তো এই সিটে, আর তুই ওখানে বসেছিস কেন? তোর কোন জামাইয়ের জায়গায় ওইটা? হ্যাঁ, আজকে শরীর ভালো লাগছে না, 2 দিন পর বিয়ে, তাই অসুস্থ হতে চাই না। জানালার সাইডে আমিও বসবো। আর এটা আব্রাহাম, ওদের সিট। এখানে রাহুল ভাইয়া বসুক, আর ওখানে আব্রাহাম। চুমকি, তুমি আমার নাম ধরে বলে কেন? আমি তোমার সিনিয়র, কিন্তু কখনো ভাইয়া বলতে দেখি নাই। রাহুলকে ঠিকই ভাইয়া বলো, আর আমাকে বলো না কেন? আব্রাহাম রুহির পাশে বসতে বসতে কথাটা বলে। এতে চুমকি কোনো ভাবান্তর হয় না। চুমকি মনে মনে আব্রাহামের 14 গোষ্ঠী উদ্ধার করে সিটে হেলান দেয়। আব্রাহাম চুমকির উত্তর না পেয়ে রুহির দিকে তাকায়। রুহি গানে ইয়ারফোন গুঁজে কিছু করতে ব্যস্ত। আপনি উঠবেন নাকি সারাদিন রাত ঘুমাবেন গাড়িতে? আমরা এসে গেছি আপনার গন্তব্যে, আর আপনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন। ছি ছি রুহি, আপনি গাড়িতে এত ঘুমান কিভাবে? আব্রাহামের কথায় রুহি চোখ মেলে তাকায়। সে সারা রাস্তা না ঘুমিয়ে আসছে, বরং আব্রাহাম ঘুম পাড়ছিল। তখন আব্রাহাম রুহি কয়েকবার তাকাচ্ছিল। রুহি রেসপন্স না করে, সেজন্য ভাবতেছে রুহি ঘুমিয়ে পড়েছে। রুহি এইটা খুব ভালো করেই পারে, না ঘুমিয়েও ঘুমের ভান ধরে থাকতে পারে, অ্যাক্টিংটা। ও সরি, কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। চলেন, চুমকি দেখি নেমে গেছে। উফ, আমার ব্যাগ কই? রাহুলকে দিছি, ও নিয়ে গেছে, চলেন আপনি। এত ঘুম আপনার? কতবার ডাকছিলাম একটু গল্প করবো সেজন্য, কিন্তু না, আপনি তো ঘুমিয়ে ঘুমিয়ে কই হারান কে জানে। আপনার ঘুমের ঘরে কেউ উঠিয়ে নিয়ে গেলেও দেখি আপনি জানতে পারবেন না। রুহি হালকা হাসে, তবে উত্তর করে না। আব্রাহাম অবাক হয়, রুহি আজকে তাকে ইগনোর করতেছে, কথা বলতেছে না তেমন কোনো প্রয়োজন ছাড়া। আব্রাহামের খুব খারাপ লাগে, কেন যেন বুকে একটা কষ্ট অনুভব হয়। সব কিছু ঠিকঠাক থাকলেও কিন্তু এখানে সব কিছু ঠিকঠাক থাকবে না, কারণ বিয়ের বাড়িতে তুহিন আছে, আর তুহিন আগে থেকে রুহিকে পছন্দ করে। এবার গল্পের আসল টুইস্ট আসতে চলেছে, আর এখানে যে তুহিনের সাথে আব্রাহামের কি হতে চলেছে শুধু দেখতেই থাকুন। এখন দেখা যাক শেষ পর্যন্ত রুহি কার হয়, তুহিনের নাকি। খাই, এসব মেয়ের প্রতি আমার দুর্বল বলতে কিছু নাই। আমি শুধু তাদের শরীরকে ভালোবাসার কিছু না। রাহুল আর কিছু বলে না, রুহিদের পিছু নিয়ে তাদের সাথে হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। চুমকি ওদের সাথে নিয়ে বাড়িতে ঢোকে, আর রুহি তার নিজ বাড়ির দিকে যেতে থাকে। ওখান থেকে আরও 10 মিনিট দূরে তাদের বাড়ি। রুহি যেতে থাকলে তুহিন তার পিছনে নেয়। এই রুহি, থামো, আমিও তোমার সাথে যাব। তুমি একদম ফ্রেশ হয়ে আবার আমার সাথে এই বাড়িতে আসবা। এই 2 দিন তুমি আমার সাথে থাকবে, না সরি, আমাদের সাথে থাকবে, বুঝলে? উফ ভাইয়া, তুমিও না। ইস, তোমার কথা না মেনে উপায় আছে? এমনভাবে বলো যেন কলিজায় আঘাত করতেছো। আচ্ছা তাড়াতাড়ি করো, আড্ডা দিতে হবে তো সবার সাথে। সিনিয়র আপনারা থাকেন, সে সবার সাথে গল্প করব। রুহি আর তুহিন একসাথে যায়, সেটা যেন আব্রাহামের সহ্য হলো না। আব্রাহাম চোখ মুখ শক্ত করে বাসায় ঢুকে সবার সাথে একটু কুশল বিনিময় করে। তারপর খাওয়া দাওয়া সেরে সবার সাথে কথা বলে গল্প করতে বসে। অচেনা মানুষের সাথে তার মিশতে সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর আব্রাহাম আর কোনো মেয়ের দিকে ভুলেও তাকায়নি, নয়তো এতক্ষণ হয়তো আরও কয়েকটা পটিয়ে নিত। সে না তাকালেও মেয়েরা তার দিকে সৌন্দর্য নিয়ে প্রশংসা পঞ্চমুখ। চুমকি, ওই ছেলেটা কে ছিল যে রুহির সাথে সাথে লেগে আছে আঠার মতো? ছেলেটার চরিত্র খারাপ নাকি? এমন রুহির সাথে আঠার মতো লেগে থাকে কেন? মেয়েদের সম্মান করতে হয় জানে না নাকি? আচমকিকভাবে এমন কথা শুনে চুমকি বিরক্ত হয়। তার ভাইয়া এই ছেলেটা কী সব বলতেছে? তার ভাইয়া চরিত্র ফুলের মতো পবিত্র, আর তাই ভাই একজনের প্রতি আসক্ত, আব্রাহামের মতো। চুমকি এসব আর না ভেবে আব্রাহামের উত্তর দেওয়ার প্রয়োজন মনে না করলেও তার মনে মনে ঠিকই বুলি আওয়ালো। ওই ছেলেটা আমার প্রাণপ্রিয় বড় ভাই, আর রুহিকে আমার ভাই 5 বছর থেকে ভালোবাসে। রুহি অবুঝ মনকে ভালোবাসে, তবে সেটা বোন হিসেবে। তাই আমার ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলবেন না। আমার ভাই অন্যদের মতো চরিত্রহীন না যে একজন অন্যজনের শরীর নিয়ে মন নিয়ে খেলবে।
চুমকি কিছু বলার আগে তুহিন রুহির হাত ধরে টানতে টানতে সবার মাঝখানে বসিয়ে দেয়। চুমকি থেকে উত্তর না পেয়ে আব্রাহাম কিছুটা রাগ করে। মেয়েটা কেমন যেন একটা ভাব নিয়ে চলে। উফ সিনিয়র, আপনারা হয়তো একা একা বোরিং হচ্ছেন, চলেন আপনি, আমি, তুহিন আর রাহুল ভাইয়া মিলে একটু ঘুরে আসি। চুমকি থাক, ওর বিয়ে তাই মন খারাপ, ওর প্রতি বিরক্ত হন না, আবার ভাববেন না যে ইনভাইট করে এনে কথা বলতেছে না, আসলে ও এমনই। ও তাই বলেন, চলেন তার থেকে ঘুরে আসি। এইভাবে সবার সাথে থাকতে আমার কেমন যেন লাগতেছে, অভ্যেস নেই তো সেই জন্য। আর আপনার এত সময় লাগলো বাপরে, মেয়েরা বুঝি এতই লেট করে? আপনি দেখি আমার ছোট বউটাকে অপমান করতেছেন। আপনি তো ভারী খারাপ লোক। আমার রোহি সোনাকে কিছু বলবেন না। রুহি আসে আর আপনারাও আসেন, আমাদের এলাকা একটু ঘুরে দেখাই। বউ মানে আপনার বউ রুহি? রুহি আপনি তো বলেন নাই যে আপনার বিয়ে হয়েছে। যাক বাবা, আর আমি তো ভাবলাম আপনি পিওর সিঙ্গেল, আপনাকে দেখে কিছু বোঝাই যায় না। আমি পিওর সিঙ্গেল সিনিয়র। তুহিন ভাইয়া তো মজা করতেছে, উনি চুমকির বড় ভাই, প্রাণ প্রিয় বড় ভাই। উনি এক নারীতে আসক্ত, বুঝলেন? অন্য পুরুষ দেখেন না, নারীদের শরীর মন নিয়ে খেলে। আমাদের বিশ্ববিখ্যাত তুহিন ভাই তেমন না, কিন্তু ওনার ওই এক নারীটা যে কে সেটাই আজ পর্যন্ত জানতে পারলাম না। ও সেটা বলো রুহি। রুহি, তুমি তো দেখি তোমার ভাইয়ার সাথে ভালোই মজা করো। তোমার ভাইয়াও তোমাকে তো যেভাবে আগলে রাখছে, এমন বড় ভাই তোমার আছে, বাহ অনেক ভালো তো। রুহি আব্রাহামের দিকে তাকিয়ে হালকা হাসে, তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে গল্প করে। এতক্ষণ আব্রাহামের মনটা ভালো হয়, তার পাশে তার পছন্দের রমণী হাঁটতেছে। রুহি কিছুটা বিচলিত হয়ে বলতেছিল, আসতেছিল। রুহি সেখানে চলে আসলো। আব্রাহাম, তুহিন আর রাহুল হাঁটতে থাকে। তখন তুহিন বলে, রুহি হয়তো জানে না সেই নারীও নিজে মেয়েটাকে আমি সত্যি বড্ড বেশি ভালোবাসি। জানো না তোমরা, মেয়েটা অবুঝ, তাই কিছু বোঝে না। মেয়েটাকে কিভাবে বোঝানো যায়, উপায় বলো তো তোমরা। তুহিন কথাটা বলে কিছুটা জোরে পায়ে হেঁটে একটু সামনে এগিয়ে হালকা হাসে। আব্রাহাম হাঁ করে তুহিনের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা কি বলল? রাহুল আর চোখে আব্রাহামের দিকে দেখে। আব্রাহাম, তোর হাব ভাব ভালো না। যাই হোক, মেয়েটা ভালো, ওর একটা ভালোবাসা দরকার। আর তুই তো ভালোবাসবি না, তাই থাক, তুই আর ভাবিস না রুহির কথা। মেয়েটা সহজ সরল, তাই হয়তো তুহিন ভাইয়ার কথা বোঝে না। তুই কি বলতে চাস আমি রুহিকে ছেড়ে দিব? এত সহজ না বন্ধু, একবার যখন মনে ধরছে তখন ওকে আমার চাই মানে চাই। এসব নিয়ে ভাবিস না, ঢাকা আগে যাই, তারপর সবসময় ওর পিছে লেগে থাকবো। বাকি যাদের সাথে রিলেশন ছিল তাদের সবার সাথে আজই ব্রেকআপ করবো। আগে রুহিকে দরকার, তারপর আবার বাকিরা। দূর বাল, যা ভালো বুঝিস তাই কর, যা তো বাল। এসব আর আমার ভালো লাগতেছে না। কবে ভালো হবি তুই বলতো? অসহ্য লাগতেছে সব কিছু আমার। দেখ তুহিন ভাইয়া কত দূর গেছে, চল হাত। বাল, ছেলেটাকে আমার পছন্দ না, অসহ্য লাগতেছে। রুহি ছেলেটাকে ভাইয়া হিসাবে মানে, আর ছেলেটা তার প্রেমেই হাবুডুবু খাচ্ছে। ছি, চল তো বিয়েটা শেষ হোক, তারপরেই রুহি বুঝবে মজা আব্রাহাম কি জিনিস। হ্যাঁ, আজ গায়ে হলুদ। আব্রাহাম আর রাহুলও কম মজা করতেছে না। ওদের জন্য মনেই হচ্ছে না যে ওরা এখানে নতুন। রুহিকে আব্রাহামের অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছে না। রুহিকে খোঁজার জন্য যখন উঠতে যাবে তখন সামনে তাকিয়ে হা হয়ে যায়। তখন মুখ থেকে আপনা আপনিই কথা বের হয়, সাদা পরি, মাশাল্লাহ। এই রুহির ফেস দেখে আমার এক্স জিএফ এর মতো। এত সুন্দর কেউ হয়? লম্বা চুল, চোখে কাজল। ওয়েট, এটা আমার দেওয়া শাড়ি না? বাহ, মেয়েটাকে তো দারুণ লাগে শাড়িতে। সিনিয়র, কেমন লাগতেছে? মনে আছে এটা আপনি আমাকে গিফট করেছিলেন? তখন তো পরা হয়েছিল না, তাই ভাবলাম আপনার দেওয়া শাড়ি একটু পরে আপনাকে দেখাই। খুব সুন্দর লাগতেছে আপনাকে রুহি, পৃথিবীতে এত সুন্দর মানুষ হয়নি। আপনি একদম আমার মনের মতো। আপনি যখন হাসেন তখন আপনার গালে তিল পড়ে। ইস, কি সুন্দর লাগে বলে বোঝানো যাবে না। দূর, আপনিও না, এভাবে কেউ বলে নাকি? আচ্ছা, হলুদ সন্ধ্যা তো শেষ, চলেন আপনি আর আমি হাঁটি। হাঁটবেন আমার সাথে, নাকি সেই যোগ্যতা আমার নেই? আরে কি বলেন আপনি? আপনি আমার সাথে সময় কাটাবেন, এতে তো আমার সৌভাগ্য। চলেন মিস, আপনার জন্য আমি সবসময় ফ্রি। আর আপনার সাথে হাঁটতে পারবো, এটা তো আমার আরও সৌভাগ্য। তাহলে চলেন, আর কথা না বাড়িয়ে। আব্রাহাম আর রুহি রাতের জ্যোৎস্নায় আলোতে হাঁটতে থাকে। রুহি বেশ কিছু দূর এসে একটা জায়গায় বসে পড়ে। আব্রাহাম গালে হাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে রুহিকে পরখ করতে থাকে। মেয়েটার মাঝে আলাদা একটা সৌন্দর্য আছে যা সবার চোখে ধরা দেয় না। কি সুন্দর তার রূপ, যৌবন, সব কিছু কাউকে ঘায়াল করার জন্য তৈরি থাকে হয়তো। আচ্ছা, মেয়েটা কি খুব বোকা? আমার সাথে একা একা সময় কাটাচ্ছে। সেই সময় যদি থেকে যেত কতই ভালো হতো। উফ সিনিয়র, এত কি ভাবতেছেন বলেন তো? আপনার হুঁশ কোথায়? দেখেন তারাগুলো কত সুন্দর, আর চাঁদের চেয়ে সুন্দর কেউ আমার পাশে বসে আছে। সিনিয়র, একটা কথা কি জানেন? না, বলেন শুনি। আপনার মুগ্ধকর কথাগুলো শুনতে চেয়ে আমার ভালো লাগে, তাই আপনি বলেন, আমি মুগ্ধতা নিয়ে আপনার কথাগুলো অনুভব করব। আচ্ছা, কাউকে নিয়ে ভাবনাগুলো এত সুন্দর হয় কেন? ইস, যখন কাউকে নিয়ে ভাবি তখন মনে হয় উফ, মানুষটা যদি বাস্তবে আমার হতো তাহলে কতই না সুন্দর লাগতো। আমার সব অনুভবগুলো একটু বেশি সুন্দর, কারণ যাকে নিয়ে কল্পনা করি
সেই মানুষটা যে আরও সুন্দর। আব্রাহাম রাগ করে, তার সামনে মেয়েটা অন্য কাউকে নিয়ে ভাবে সেটা বলতেছে, তবুও মুখ ফুটে কিছু না বলে, চোখ বদ্ধ করে রুহির কথাগুলো ভাবে। তখন রুহি আবার বলতে শুরু করে, জানেন যে মানুষটাকে নিয়ে ভাবি সে কে? আপনাকে নাম বলবো না, ক্লু দেব। সে মানুষটা হলো আমার হৃদয় ছোট, তার মধ্যে যে আমি হারিয়ে গেছি। মানুষটাকে চাঁদের পাশে বড্ড মানায়। চাঁদ যেমন সুন্দর, আমার কল্পনার পুরুষ তার থেকেও বেশি সুন্দর। তার কপালের তিলটা যে আকর্ষণমূলক, মন চায় সেই জায়গায় একটা টুপ করে কিস করি। আব্রাহাম তখনও চোখ বদ্ধ করে ছিল। রুহি উঠে আব্রাহামের কপাল থেকে চুল সরিয়ে দিয়ে কিস করে দৌড়ে লাগায়। আব্রাহাম আচমকিকভাবে এমন কাজে থোয়া মেরে যায়। পরে রুহির কথাগুলো মনে পড়তেই অবাক হয়, মেয়েটা তাকে নিয়ে এত কথা বলল। আব্রাহাম আর দৌড় না করে রুহির পিছনে দৌড় লাগায়। রুহি পরে যেতে নিলে আব্রাহাম দু হাতে জড়িয়ে নেয়। মিস, আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলেন। আমার তো বড্ড রাগ হচ্ছিল যে আমার সামনে আপনি অন্য কাউকে নিয়ে বলতেছেন। আপনি তো বড্ড নির্লজ্জ। আমার অনুমতি ছাড়া আমাকে কিস করলেন। জানেন এর শাস্তি কি হতে পারে? দেখুন, আমি তো ভুল করে কথাগুলো মুখ ফসকে বলে ফেলেছি। আমাকে মারবেন না প্লিজ। আপনি যা বলবেন তাই শুনবো। প্লিজ আমাকে মাফ করে দেন। আমার কিছু হলে ভাইয়া আম্মু কান্না করবে। রুহি কথা শুনে আব্রাহাম খিলখিল করে হেসে দেয়। মেয়েটা কী সব উদ্ভট কথা বলতেছিল, সে কখন বলল তাকে মারবে? আব্রাহাম রুহিকে দাঁড় করিয়ে দিয়ে কোলে উঠিয়ে নেয়। আব্রাহাম ছাড়ুন প্লিজ, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। আব্রাহাম রুহির কথা কানে নেয় না। পাশে একটা ছোট্ট ব্রিজ আছে, ওখানে গিয়ে রুহিকে বসিয়ে দেয়। রুহি পড়ে যাওয়ার ভয়ে আব্রাহামের গলা জড়িয়ে নেয়। আব্রাহাম রুহিকে নিজের বাহুতে আঁকড়ে ধরে বলে, আপনার মতো আমার মনেও আপনাকে নিয়ে স্বপ্ন বুনেছি রুহি। আপনি কি সেই স্বপ্ন সত্যি করার দায়িত্ব নেবেন? আপনাকে আমার বড্ড প্রয়োজন রুহি। আপনি কি আমার হয়ে রবেন সারা জীবন? রুহি লজ্জায় মুখটা আব্রাহামের বুকে লুকিয়ে নেয়। আব্রাহাম শব্দ করে হেসে দেয়। রুহি মনে মনে অনেক বিরক্ত আর রাগ হয়। তার এসব অসহ্য লাগতেছিল, কিন্তু কিছু করার নেই। আব্রাহাম রুহির মুখটা হাতে নিয়ে বলে, আমাকে এইভাবে ইগনোর করছো কেন বলো তো? তখন তো খুব কিস করে দৌড় লাগাইছিলে। এখন এখন আমার বুকে মুখ লুকিয়ে রাখতেছো? চলো ঘুমাবে, তোমার চোখে মুখে ঘুম উপচে পড়তেছে। আপনি বড্ড বেয়াদব আব্রাহাম। এইভাবে লজ্জা দিচ্ছেন কেন আমাকে? আপনি ভারী খারাপ লোক। থাকবো না আপনার সাথে আমি। আপনার সাথে কথা নেই। আপনি থেকে তুমিতে গেলেন, অথচ প্রপোজ করলে না। কি? আমি এখনো পর্যন্ত কোনো মেয়েকে ভালোবাসি বলি নাই, আর এরে নাকি প্রপোজ করব? ভালোবাসি কি সবাইকে বলা যায়? আমি তো শুধু শরীরটা ব্যবহার করার জন্য একটু নাটক করি। আব্রাহাম কি ভাবতেছেন মনে মনে একটু বলেন। আর যদি প্রপোজ না করেন তাহলে তুহিন ভাইয়ের কাছে গেলাম, টাটা। আমি জানি তুহিন ভাই আমাকে ভালোবাসে। আমি এতটা বাচ্চা না যে বুঝবো না। রুহির কথায় আব্রাহাম বিরক্ত হয়। কি করবে ভাবতে ভাবতে উপায় না পেয়ে তার হাতের আংটিটা খুলে রুহির সামনে ধরে বলে, তোমাকে ভালোবাসি বলবো কিভাবে জানি না। এই প্রথম কাউকে নিয়ে আমার অনুভূতিগুলো প্রকাশ করব। তুমি আমার জীবনে হঠাৎ করে আসা এক বরষার বৃষ্টি, যে বৃষ্টি আমাকে প্রতিনিয়ত ভিজিয়ে দেয়। আমি তোমাতে অসুখ রুহি। ওই যে দেখো তারাগুলো যেমন ঝিকঝিক করতেছে, ঠিক তেমনভাবে তুমি আমার মনে এই কোণা থেকে অপর কোণেও আছো। তারা যেমন গণনা করা যায় না, ঠিক তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করার মতো কোনো উক্তি নাই। সবশেষে বলবো, আমি কোনো না কোনোভাবে তোমার প্রতি দুর্বল। আপনার এই ভালোবাসি বলাটা বৃথা যাবে আব্রাহাম। লাইফে প্রথমবার কাউকে ভালোবাসি বললেন। দেখা যাক আপনি কতটা আমায় ভালোবাসতে পারেন, আর আমাকে আগলিয়ে রাখতে পারেন কিনা সেটাও দেখবো আমি। আপনি যে আমার মায়ায় আমার জালে ফেসে গেলেন। আপনি বড্ড বোকা আব্রাহাম। আপনি নিজেকে যতটা চালাক ভাবেন, আপনি তার থেকে দ্বিগুণ বোকা। রুহি মনে মনে কথাগুলো বলে একটা হালকা হাসি দেয়। তার কিছু একটা মনে পড়তেই রাগ ওঠে, কিন্তু রাগটা প্রকাশ করার মতো বোকামি সে এখন করবে না। সে ব্রিজ থেকে নেমে আব্রাহামের হাত ধরে হাঁটতে থাকে। আব্রাহামও সুন্দরভাবে হাতটা ধরে রাখে। আপনার ঘুম ভাঙলে রুমের বাইরে বের হন সিনিয়র। এত ঘুম ভালো না। আপনাকে দেখার অসুখ আমাকে খুবলে খাচ্ছে। আপনাকে না দেখলে যে আমার হৃদয়ে রক্তক্ষরণ হবে। রক্তক্ষরণ করো না রুহি। সেই রক্ত ঝরার মতো সাহস আমি দেখাতে চাই না। আমি আসতেছি, অপেক্ষা করো। রাতে ঘুম হয়নি, সেজন্য একটু সকালে চোখটা লেগে আসছিল। কেন, সারা রাত কি নারী নিয়ে মস্তি করেছেন নাকি? দেখেন, আপনি কিন্তু শুধু আমার, তাই ভুলভাল কাজ করবেন না। তাহলে আপনাকে খুন করতেও আমার হাত কাঁপবে না, বলে দিলাম। মানে কি বলো? কাকে নিয়ে ফুর্তি করব? ছি রুহি, কী সব বলো? এসব বলতে নেই। থামো, তোমার রক্তক্ষরণ বন্ধ করার জন্য আমি আসতেছি। তারপর এসব বলার মজা বোঝাবো, বলে দিলাম। সকাল 7টা। রুহি ফোন দিয়ে আব্রাহামকে কিছুটা জ্বালায়। রুহি পাশে তুহিন ছিল। রুহির কথা শুনে তুহিন হাসতে থাকে। তার রাগ হলেও হাসিটা বেশ পাচ্ছে। রুহি চোখ মুখ কুঁচকে তুহিনকে বলে, এই জিজুর বাচ্চা জিজু, হাসি বন্ধ রাখো তো।
নয়তো তোমার বউকে আমি আবার ছিনিয়ে নেব বলে দিলাম। তোমার বউটা কিন্তু আমার কলিজার টুকরা, ভুলে যাচ্ছ? তোর কলিজার টুকরা আর আমি কলিজা, তোর বাকি টুকরাগুলো খুঁজে নিয়ে আয়। যাই হোক, হাসি পাচ্ছে, কি করব বল? তুই সরাসরি খুন করার হুমকি দিলি। সিরিয়াসলি, ছেলেটা ভাবতেও পারলো না যে তুই সত্যি তাকে। তুহিন আর কিছু বলতে পারে না। তাদের দুজনের কলিজার টুকরা রাগে চিল্লিয়ে ওঠে, কিন্তু কিছু বলে না। তুহিন জড়িয়ে নিয়ে ঠোঁটের গালে কিস করে। রুহি চোখ মুখ হা করে সেটা দেখে, তারপর হাত দিয়ে চোখে হাত দেয়। ছি ছি জিজু, আমার সামনে আমার কলিজাকে আদর করতেছে। কলিজা, তোর জামাই লুচ্চা কেন আমার সামনে কিস করে? ছি ছি, আমি এই মুখ আর কাউকে দেখাবো না। ঢং করিস না সর, যা আমার বউকে একটু আদর করি। তুই এখান থেকে ভাগ, তোর প্লে বয়ের কাছে তুই যা। আমার বউটা বিয়েতে থাকতে পারতিছে না, সেই জন্য রেগে ফুলে আছে। উফ, চুমকি বোকার মতো আব্রাহাম আর রাহুলকে ইনভাইট করছে। ইনভাইট করছে, ভালো করছে জিজু। আব্রাহাম তো গেয়া, যাই বেচারা আবার আমাকে খুঁজবে। তুমিও তাড়াতাড়ি আসো। ওই জিজুর বউ আমার সামনে তোর জামাই তোরে আদর করছে, কিচ্ছু বলবো না। বাট ওই যে আমার মাওটার সামনে কিচ্ছু করিস নেই। ছোট বাচ্চা এইসব ভালো বোঝে। রুহির কথা শুনে ঘরে থাকা দুজন খিলখিল করে হেসে দেয়। তুহিন রুহিকে নিজের কাজ করতে বলে বেডে থাকা মেয়েটার পাশে শুয়ে পড়ে। রুহি বাইরে এসে চুমকির বাসায় যায়, গিয়ে দেখে আব্রাহাম আর রাহুল একটা জায়গায় বসে আছে। বাহ বাহ, তোমার আসার সময় বুঝি এটা? আব্রাহাম তো সেই কখন থেকে তোমাকে খুঁজতেছে। যাই হোক, চলো, খাওয়ার জন্য ডাকতেছে, তোমার জন্য আমরা ওয়েট করতেছিলাম। সরি সিনিয়র, আমি একটু তুহিন ভাইয়ের সাথে গল্প করতেছিলাম। আমি ভাবলাম আপনার উঠতে দেরি হবে, তাই একটু সময় কাটিয়ে আসলাম। তোমার তুহিন ছেলেটার সাথে কি? হ্যাঁ, অসহ্য একটা। চলো, আর কখনো যেন তুহিন ছেলেটার সাথে তোমাকে না দেখি বলে দিলাম। আমি সেই কখন থেকে ওয়েট করতেছি, আর মহারানী এখন আসতেছে। ওই যে বলে না, বেশি পাত্তা দিলে যা হয় আর কি। তো পাত্তা কে দিতে বলেছে আপনাকে? আপনি আমাকে কথা শোনাচ্ছেন? ওকে, লাগবে না আপনাকে আমার। আপনার সাথে আমার কোনো কথা নেই। তুহিন আমার বড় ভাই, ওকে? সো ওনাকে নিয়ে আজে বাজে কথা একদম ভাববেন না। রুহি রাগ করে সেখান থেকে চলে যায়। আব্রাহাম হঠাৎ এমন হওয়ার জন্য প্রস্তুত ছিল না। সে নিজের অজান্তেই এত কথা শুনিয়ে দিয়েছে। রাহুল হা হয়ে আব্রাহামকে শুধু দেখে যাচ্ছে। সে কি ইচ্ছা করে এমন রিয়েক্ট করতেছে? হতে পারে। নে ভাই, তুইও না। মেয়েটা তো রাগ করে চলে গেল, তবে ভালোই হয়েছে। মেয়েটা ভাববে তুই ওকে ভালোবাসলে এত কথা শোনাইছিস। চল তো, আমার সত্যি খুব ক্ষুধা লাগছে। সময় গড়িয়ে গেছে, চুমকির বিয়ে শেষ হলো। এখন সে শ্বশুরবাড়ি চলে গিয়েছে, সাথে রুহিও যেতে চাইছিল, কিন্তু আব্রাহাম যেতে দেয়নি। রুহির মাথা গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। আজ রাতেই তারা ঢাকা ব্যাক করবে, পরের দিন সকালে। ওই ছেমড়ি, তুই না বলে চলে গেছিস কেন? তোর বোন আমাকে কামড়ে শেষ করছে। ও মা গো, দেখা করে যাসনি, সেই জন্য ও আমার অবস্থা খারাপ করতেছে। আমি কি দেখা করতে বারণ করছি নাকি? সকালে ফোন করে তুহিন কথাগুলো রুহিকে শুনিয়ে দেয়। রুহি মুখটা কাসুমাসু করে বলে, সরি জিজু, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এই জীবনে বেঁচে থাকতে দেখা না করে আসবো না। আমি কি এই ভুল জীবনে আর করব? না না, আমার জন্য আমার জিজুটা কষ্ট পেল। ঢং করিস না, ভার্সিটিতে যা, সময় হয়ে গেছে। আমিও যাচ্ছি, দুদিন পর আমার ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। কিন্তু বউ বাচ্চা রেখে যেতে ইচ্ছে করে না। বাচ্চার বয়স মাত্র 1 মাস। ইস, আপুকে নিয়ে আসো। আপু তো পড়াশোনা বাদ দিয়ে দিছে। যাই হোক জিজু, তোমার কপাল বলতে হয়, সিনিয়র বউ তোমার। বাবা, হো, তোর বোনকে নিয়ে যাব, তাই না? আমি পড়াশোনা করব নাকি বউ বাচ্চা সামলাবো? তোর কাছেও রাখা যাবে না। আব্রাহাম তোর ওপর নজর রাখে। যাই হোক, কয়দিন পর দেখা হচ্ছে, থাক। তুহিন ফোন রেখে দেয়। রুহি রেডি হয়ে নিচে নেমে আব্রাহামের বিল্ডিংয়ে আসতেছিল। আব্রাহামকে দেখে রুহি ভুরু কুঁচকে নেয়। আব্রাহাম এই সময় এখানে কি করতেছে? আব্রাহাম রুহিকে দেখে রাগী চোখে তার দিকে তাকিয়ে বলে, আব্রাহাম কি হয়েছে আপনার? আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আর আপনি ভার্সিটিতে না গিয়ে এখানে কি করেন? তোমার ফোনে ফোন দেই, ফোন বিজি দেখাই কেন? আর ভার্সিটিতে এখনও যাওনি, সেজন্য নিতে আসলাম। তোমার ফ্ল্যাটেই যাচ্ছিলাম আমি। আসো তাড়াতাড়ি, তোমার ক্লাস শুরু হয়ে যাবে। আপনি কষ্ট করে এখানে আসছেন কেন? আমি তো নিজেই যেতে পারতাম। আর তুহিন ভাইয়ার সাথে কথা বলছিলাম। সরি, এবার থেকে এমন হবে না আর। তুহিন তুহিন তুহিন, এই ছেলের মধ্যে কি আছে যে আমার মধ্যে নেই? সব সময় শুধু তুহিন তুহিন করো। আর তোমাকে না বলছে আপনি করে না বলতে? আজ থেকে তুমি করে বলবা। ওকে চলেন, এখন আবার সময় নষ্ট করতেছেন কেন?
আব্রাহাম নিচে নেমে এসে বাইকে বসে পড়ে। রুহিও বাইকে এসে বসে পড়ে, হালকাভাবে আব্রাহামকে জড়িয়ে ধরে। ভার্সিটিতে এসে ক্লাস পড়ার বাসায় পড়াশোনা এই নিয়ে 7 দিন কেটে যায়। চুমকি আর তার জামাই চলে আসছে। তার জামাই এখানে একটা কোম্পানিতে কাজ করে, সেজন্য সবাই আজ থেকে একসাথেই থাকবে। রুহি কি করতেছো? চলো না আজকে একটু ঘুরতে যাব। তোমাকে বললাম না মেলা বসছে, চলো আজ মেলায় যাব, একটু তোমাকে নিয়ে সময় কাটাই। তুমি তো পড়াশোনা নিয়ে খুব বিজি থাকো। আব্রাহাম কিছুটা নরম সুরে কথাটা বলে। এই 7 দিন একবারও কোথাও ঘুরতে যায়নি, অথচ আব্রাহাম সবসময় ঘোরাঘুরি পছন্দ করে। রুহির জায়গায় অন্য মেয়ে হলে এতদিন 2-3 বার ঘোরা শেষ করতো। আচ্ছা তুমি 1 ঘন্টা পর এসো, আমি রেডি হয়ে তোমাকে জানাবো। তাছাড়া তুহিন ভাইয়া বলল আমাকে মেলায় নিয়ে যাবে, তো তোমার সাথে দেখা করার পর তুহিন ভাইয়ার সাথে একটু দেখা করব, নয়তো ভাইয়া রাগ করবে। রুহি কথাটা বলার সাথে সাথেই ফোন কেটে দেয়। এইদিকে আব্রাহাম হ্যালো হ্যালো করতেই থাকে। রাগে ফোনটা ছুঁড়ে মারে, আর প্রচুর রাগ হচ্ছে তার। এই মেয়েটার এত তুহিন ভাই দরকার হয় কেন? অসহ্য একটা। আমাকে কি তার ভালো লাগে না? তাহলে রিলেশনে আছে কেন? এরে বেশি সময় দেওয়া যাবে না। আমার তুহিনের প্রতি জেলাস হয়। জানি না এটাই প্রথম এমন হচ্ছে কেন। দেখো আমি এসব প্রেম ভালোবাসা করি না ভাই, হুদা এসব বলিস না। বাট মেয়েটার মুখে তুহিনের নাম শুনলে আমার রাগ ওঠে, সেটাই বলছিলাম। অন্য কারো মুখে শুনলে এমন হতো না। দেখিস তুই আবার সত্যি সত্যি রুহির প্রেমে না পড়িস। ভালোবেসে ফেলেছিস দেখতেছি, আর তাই যদি হয়ে থাকে তাহলে আগলিয়ে রাখ। সব তো বাদ দিছিস দেখলাম, কোনো মেয়ের কাছেও যাসনি। রুহি মেয়েটা জাদুও জানে মনে হয়। কী সব উল্টাপাল্টা বলিস? ভালোবাসা আমার দ্বারা হবে না ব্রো। তুই বাসায় যা, আমি কিছুক্ষণ পর রুহির সাথে ঘুরতে যাব। মেয়েটাকে খুব তাড়াতাড়ি আমি আমার করে ছাড়বো। তারপর তুহিন না কার সাথে কি করবে করুক। ভেবে দেখিস, মেয়েটা তো সত্যি তোকে অনেক ভালোবাসে, কষ্ট দিস না। না হয় দেখবি তুই নিজে ওকে ছাড়ার পর তুই নিজেই অনেক কষ্ট পাস। আবার আমি তাহলে আসি, ভালো থাক। তুমি বড় বিপদে আছো জান, তোমাকে এই বিপদ থেকে কে উদ্ধার করবে? তোমার মৃত্যু আমার হাতে নিশ্চিত। তুমি রাজনীতি করো কিন্তু আমার খোঁজ নিতে ভুলে গেছো। আমি তোমার মতো নেতা না, কিন্তু আমি নিজেও নেতৃত্ব দিতে জানি। এসব কি বলতেছো তুমি রুহি? কে রাজনীতি করে আর কে বা নেতৃত্ব দেয় বলো তো? এই তুমি কে বলো তো? তোমাকে সন্দেহ করবো নাকি? তোমার উপর আমার সন্দেহ হচ্ছে তো সত্যি। রুহি গেটে দাঁড়িয়ে ধীরে ধীরে কথাগুলো বলতেছিল। আব্রাহাম তখন এসে সব শুনতে পায়, আর ভাবে আব্রাহাম যে রাজনীতি করে সেটা রুহি জানতে পারলো নাকি। আরে তুমি আসছো, আর বলো না, এই ছন্দটা নেটে পেলাম, সেটাই বিড়বিড় করছিলাম। রাজনীতি যারা করে তাদের পছন্দ করি না আমি, মারামারি এইসব আমার ভয় করে আর কি। তোমার আসতে এত লেট হলো কেন? তেমন কিছু না, বাইকে ওঠো। আজকাল তো আমাকে সময় দিচ্ছ না তুমি। রিলেশনের আগে ভালো কথা হতো। এই তুহিন ছেলেটা এসে সব নষ্ট করে দিচ্ছে। তুমি কোনোভাবে তুহিন ভাইয়ের উপর জেলাস? বাহ, তার মানে সত্যিই আমার জানটা আমাকে ভালোবাসে। আহ কি মজা, এত কিউট পোলা আমাকে ভালোবাসে। রুহি আব্রাহামের বাইকে উঠে মেলায় ঘুরতে যায়। তারপর দুজন ভালোই ঘোরাঘুরি করে সবশেষে তারা একটা রেস্টুরেন্টে এসে যখন খেতে বসে, তখন কোথা থেকে 2টা গুলি এসে আব্রাহামের হাতে একটা গুলি লাগে, আর একটা হাত ছুঁয়ে বেরিয়ে যায়। প্রথমে রুহি বসে থাকলেও পরে ভাবে এটা নিশ্চিত তার কাজ না। তাড়াতাড়ি উঠে আব্রাহামকে ধরে। আব্রাহাম নিজের বন্দুক বের করে তারপর সেখানে থেকে গুলিটা ছুড়লে সেই দিকে তাক করে 2টা গুলি ছোড়ে। গুলিটা সোজা লোকটার মাথা বরাবর লাগে আর সাথে সাথেই মারা যায়। আব্রাহাম, তোমার কাছে বন্দুক কই থেকে আসলো? তার মানে তুমি গুন্ডা? আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি কিছু করিনি, আমাকে মাফ করে দাও প্লিজ। জাস্ট শ্যাট আপ, একটা কথাও না। বুক থেকে মাথা উঠাবা বলে দিলাম। উফ, সাংবাদিকদের কাজ নেই, তারা চলে আসছে। তোমার ফেস সবার কাছে প্রকাশ করতে চাই না। তুমি বাহিরের গেট দিয়ে এখান থেকে বেরিয়ে যাও। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আগে সত্যি করে বলো তুমি কে, না হলে আমি এখান থেকে এক পাও সরাবো না। তুমি কি কোনোভাবে আমাকে ঠকাচ্ছ? আমি বাংলাদেশের 1 নাম্বার বিজনেসম্যান জায়েদ খানের একমাত্র পুত্র, সাথে আমি একজন রাজনীতির সদস্য। এবার পরে সবটা বলবো, এখন এখান থেকে যাও প্লিজ। আব্রাহাম রুহিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রুহি হাত 2টা ঘাড়ের পিছন দিয়ে মাথা কাত করে সেখানে থেকে কেটে পড়ে। বাইরে গিয়ে দেখে তুহিন দাঁড়িয়েছিল। রুহি এবার কিছুটা অবাক হয়। জিজু তুমি? তাড়াতাড়ি আয়। উফ, তোর জন্য লেট করছিলাম আমি। এত সময় লাগে আসতে? কত গিলিস তুই বলতো? আমার সাথে আবার কি খাবি? তার মানে আমি যা ভাবছি তাই সঠিক? তোমাকে মানা করেছিলাম, কিন্তু তুমি আব্রাহামের উপর গুলি ছুড়ছো কোন সাহসে? আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো না? মানে আমার সাহস আছে কি না আব্রাহামকে গুলি করব? জায়েদ খানের ছেলেকে আমি কোন সাহসে মারব? পাগলামি করিস না, চল তো একটু তোকে নিয়ে ঘুরি। বলো কি ভাইয়া, আব্রাহামের উপর কে জানি গুলি করেছে? ধুরবাল, যাই হোক চলো তো। আমার এসব আর ভালো লাগছে না, ঘুরবো চলো, আমার ক্ষুধা লাগছে।
আব্রাহামের উপর গুলি ছুটছে, সেজন্য খাওয়াও হয়নি। বড়লোকের পোলা, কত কি হবে? কি রুহি, তোর বয়ফ্রেন্ডকে গুলি লাগছে আর তুই এখানে কি করিস? যা, আব্রাহাম তোকে আবার সন্দেহ করবে। তুই ওকে ছেড়ে এখানে কি করিস? আমাকে বের করে দিছে ওখান থেকে, সাংবাদিক আসছে সেজন্য বের করে দিল। ও নাকি আমাকে সবার সামনে প্রকাশ করতে চায় না। চলো তো, যা ইচ্ছে করুক, আমরা এখন ঘুরি। রুহি, এখান থেকে রুহি তুহিনের হাত থেকে ধরে সেখান থেকে চলে যায়। রাহুল আব্রাহামের কাছে আসতেছিল, তখন সে এটা দেখে ফেলে। আব্রাহাম সব ঝামেলা শেষে হসপিটালে গিয়ে হাতে ব্যান্ডেজ করে নেয়। একটা জিনিস দেখলাম দোস্ত, রুহি তুহিন ছেলেটার হাতে হাত ধরে কোথায় জানি গেল। আমার তো মনে হয় ওদের মাঝে একটা সম্পর্ক আছে। তাছাড়া তোকে এইভাবে একা ফেলে কোথায় যাবে? আমাকে একা রেখে যেতে চাইনি, আমি দিয়ে পাঠাইছি। এখানে থাকলে সাংবাদিক প্রশ্ন করত, মেয়েটাকে হ্যান ত্যান। আমি এসবের জন্য তৈরি না। আর রইল তুহিন ছেলেটার কথা, এক কাজ করো, ওর পা দুইটা ভেঙে রেখে দে। রিয়াস দেখ, তুই না হয় রুহির কাছ থেকে সরে আয়। মেয়েটা যদি তুহিনকে ভালোবাসে তাহলে বাঁচতে দে। আর তুহিন ভাইয়া তো বলছে উনি নাকি রুহিকে ভালোবাসে। ওর ভালোবাসা ধুয়ে ধুয়ে খেয়ে নিক, আমার কি। আমার ওকে এক রাতের জন্য হলেও চাই। তোকে যা বললাম তাই কর, যাতে 1 মাস বিছানা থেকে উঠতে না পারে। এই 1 মাসে রুহি আমার প্রতি অনেক দুর্বল হয়ে পড়বে। আচ্ছা, তুই যা ভালো বুঝিস। আচ্ছা এইটা বল, যে ছেলেটা তোকে মারতে যাচ্ছিল সেই ছেলেটার বিষয়ে খোঁজ নিছিস? মানে ছেলেটা কেন তোকে মারতে চায়? আরে, ও রাজনীতি নিয়ে ঝামেলা করছে। সেই দিন যে একটা মিটিংয়ে তর্ক হয়েছে, ওখানে এ ছিল। সব সামনে কথা শুনিয়ে দিছিলাম, সেই জন্য আর কি। এসব বাদ দে, তুই বাসায় যা, আমি এই রুহিকে দেখে আসি। আমার মনে হচ্ছে তুই রুহির প্রতি দুর্বল হয়ে যাচ্ছিস। কেমন যেন তোর মধ্যে একটা পরিবর্তন আসতেছে। এখন কোনো মেয়ের সাথে কথা বলিস না, সারাদিন রুহির পিছনে পড়ে থাকিস। যা ভাবছিস তা না রে, রুহিকে আমার খুব শীঘ্রই চাই, তাই ওকে একটু বেশি সময় দিচ্ছি। না হলে আরও 4টা একসাথে চালানোর ক্ষমতা আর দক্ষতা দুটাই আছে আমার। রাহুল আব্রাহামের কাঁধে বাড়ি দিয়ে হালকা হেসে আব্রাহাম তার লোকের থেকে খোঁজ নিয়ে রুহি যেখানে আছে সেখানে যায়। আর আড়াল থেকে তুহিন রুহির কাহিনী দেখতে থাকে। রাগে সে ফুঁসতেছে, তুহিনের হাত ধরে নাচানাচি করতেছে মনে হয় মেয়েটা। ঢং দেখলে বাঁচি না। বান্ধবীর ভাইয়ের হাত ধরে ঘুরতে হবে কেন? তোর এই হাত থাকবে না তুহিনের বাচ্চা। ওয়েট, আর 5 মিনিট দেরি কর, আমার লোক আসতেছে। আমি নিজে তোকে মারলে রুহি কষ্ট পাবে, তাই আমি আড়াল থেকেই তোর অবস্থা ঘায়েল করব। আমি আছি শুধু তোমার লাইফের 12টা বাজানোর জন্য। আচ্ছা, শহর ছেড়ে যাবো যখন, তখন তুমি কি আমাকে খুঁজবে, নাকি ভাববে জাগতো আমার কি, আমার জিএফ এর অভাব নাকি? তুমি গেছো তো কি হয়েছে, তোমার মতো হাজার মেয়ে আমার পেছনে পড়ে আছে। রুহি আর কিছু বলতে পারে না, তার আগেই 5-6টা ছেলে এসে তাকে আর তুহিনকে ঘিরে ধরে। ছেলে কয়েকটা চারদিক ঘুরেতে থাকে। রুহি বুঝে নেয় এখন তাদের সাথে কি হতে পারে। আশেপাশে তাকিয়ে দেখে আব্রাহামকে দেখতে পায়। রুহি নিজের রূপে আসতে চাইলেও পারে না। আব্রাহাম জানে তাকে রুহি দেখতে পায়নি, কিন্তু এইদিকে রুহি তো তাকে দেখেছে। দেখেন, নিজের জীবন নিয়ে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যান। আমার হবু জামাই কিন্তু বড় বিজনেসম্যান, সাথে একজন রাজনীতির নেতা। আর 3 মাস পর ইলেকশন, সেখানে সে দাঁড়াবে। তাই আমাকে ছেড়ে দেন, না হয় ও জানতে পারলে আপনাদের কাউকে বাঁচতে দিবে না। রুহির কথা কেউ শোনে না। তুহিন মারামারি করতে গিয়ে একা 4 জনের সাথে পারবে না। একজন রুহির আটকে রাখে, বাকি 3 জন তুহিনের হাতে ও পায়ে কিছুক্ষণ মেরে লাথি মেরে আঘাত করে। রুহি থামাতে চেয়েও পারে না, নিজের কোমরে হাত দিবে তখন আব্রাহামের সামনে আসে। ছেলে, তোমরা কারা? এদের উপর আঘাত করার সাহস কই পাও? তুমি জানো না তুহিন ভাইয়া আমার ভার্সিটিতে সিনিয়র? এখনই এখান থেকে যাও, নয়তো সব কয়টাকে খুন করব। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। রুহি তুহিনের পাশে বসে চিল্লিয়ে কেঁদে ওঠে। তার তুহিন ভাইয়ার কি হয়ে গেল? আপুকে কি জবাব দিবে? তার আপু যে অনেক কিছুর পর একটা ভালোবাসা পাইছে। ভাইয়া কথা বলো প্লিজ। ভাইয়া তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। ভাইয়া এই দেখো, তোমার ছোট্ট বউ তোমার কাছে, তোমার জন্য কান্না করতেছে। ভাইয়া, ওই ভাইয়া কথা বলো প্লিজ, ভাইয়া প্লিজ। রুহি, কান্না করো না, আমি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। থামো, এইভাবে নাও। এইভাবে কেউ কান্না করে? কার সাথে ঝামেলা করছে তোমার তুহিন ভাইয়া, গিয়ে দেখো। না হলে অযথা কেউ এইভাবে মারবে বলো? এই ভাইয়া কথা বলো। ভাইয়া ভাইয়া তোমার কিছু হতে দিব না আমি। ভাইয়া, তোমার কিছু হলে তোমার রুহির কি হবে ভাইয়া? আর আরো শোনার কি হবে? ও ভাইয়া ওঠো না প্লিজ। কিছুক্ষণের মধ্যে তুহিনকে হসপিটালের মধ্যে ভর্তি করানো হয়। রুহি রেগে আছে আব্রাহামের উপর, কিন্তু সেটা প্রকাশ করতে পারতেছে না। ডাক্তার বলতেছে সর্বনিম্ন 1 মাস বেডে রেস্ট করতে হবে, 2 মাস পর। কি হয়েছে জান? তুমি আমাকে এই সকাল সকাল তোমার ফ্ল্যাটে আসতে বললে কেন? এই উল্টাপাল্টা কিছু করবা না তো আমাকে পেয়ে? তোমার এখানে দেখি কেউ নাই। আব্রাহাম, তুমি তো আমাকে ভালোবাসো তাই না?
আমি নেটে দেখলাম তোমাকে নিয়ে অনেক নিউজ, তুমি নাকি নির্বাচনে দাঁড়াবে। যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে এই নির্বাচনে তুমি দাঁড়াবে না। আব্রাহাম হা করে রুহির কথা শুনে তার মতো 10টা রুহি সে পাবে, আর তার জন্য এত বড় একটা সুযোগ সে ছেড়ে দিবে? তাকে কি পাগল কুত্তা কামড় দিছে? আব্রাহাম ঘর কাঁপিয়ে হাসে। তোমার মাথা খারাপ হয়ে গেছে রুহি। তুমি আমার লাইফ থেকে চলে গেলে আমার কিছু যায় আসে না। তাহলে তুমিও বরং থাকো, আমি আমার সিদ্ধান্ত থেকে এক পা নড়তে পারবো না। ও তাহলে এই তোমার ভালোবাসা? এই 3টা মাস তুমি আমাকে এই ভালোবাসলে, আমার জন্য তুমি নির্বাচন থেকে সরে আসতে পারতেছো না। আচ্ছা আব্রাহাম, আমি আগেই বুঝতে পারছিলাম তুমি আমাকে ভালোবাসো না, তাহলে সেটা প্রমাণ হলো আসলে তোমার মতো ছেলেরা এমনই, ভালোবাসা বোঝে না। আমার সাথে এত কাটানোর সময় কি তোমার কখনো মনে পড়বে না? রুহি স্টপ, আমি এসব শুনতে চাই না। আমি এত বড় একটা সুযোগ তোমার জন্য নিশ্চয়ই হারাবো না, তাই না? ব্রেকআপ তোমার দরকার, আমার নেই। যেটার জন্য দরকার ছিল সেটা এখন হবে না, জানা আছে আমার। আব্রাহাম কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। রুহি কয়েকবার আব্রাহামের পা ধরে বলে তাকে যেন না ছাড়ে, কিন্তু আব্রাহামের জেদ নিয়ে বেরিয়ে যায়। আব্রাহাম চলে গেছে। রুহি হাসতে থাকে। ও জানে আব্রাহাম তার প্রতি এতটাই দুর্বল হয়েছে যে তাকে মৃত্যু করতে বললে তাই করবে। 3-4 দিনের কথা না বলে আব্রাহাম নিজে এসে সম্পর্ক ঠিক করব। আব্রাহামকে নিজের প্রতি দুর্বল করানোর জন্য সে সবসময় আব্রাহামের সাথে ফোনে কথা বলতো। 15 দিন পর আব্রাহাম রাহুলের সাথে সব কিছু শেয়ার করে। রাহুল নির্বাচন থেকে সরে আসার বারণ করে। এটা জীবনের একটা বিরাট উন্নতি। এত বড় সুযোগ তো সবাই পাবে না। কিন্তু রাহুল বুঝতে পারে না আব্রাহাম রুহিকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। আই লাভ ইউ জান। আমি তোমার সব কথা মানতে রাজি আছি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না জান। আমি তোমার কথা মতো নির্বাচন থেকে সরে আসছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমার পায়ের কাছে সবসময় পড়ে থাকবো, তাও আমাকে গ্রহণ করো। চলো না আমরা বিয়ে করি। সকাল থেকে রুহি ফোন করে, আব্রাহামের কোনো খোঁজ পায় না। ভার্সিটিতে এসে দেখে একটা জায়গায় তুহিন এর সাথে বসে আছে। তখন আব্রাহাম রুহির পায়ের কাছে বসে কথাগুলো বলে। আশেপাশে যারা ছিল সবাই হা করে তাকিয়ে দেখে আব্রাহামের কাণ্ড। সবার ক্রাশ কিনা একটা মেয়ের পায়ে ধরেছে। এমন কিছু হবে সেটা রুহি তুহিন কল্পনাও করতে পারেনি। আব্রাহাম রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আব্রাহাম শান্ত হও, বাচ্চাদের মতো কান্না করতেছো কেন? আর সবার সামনে এসব কি? হ্যাঁ, এত বড় বিজনেসম্যানের ছেলে কিনা কারো পায়ে ধরে ভালোবাসা ভিক্ষা যাচ্ছে? কই গেল তোমার অ্যাটিটিউড? যাও রাজনীতি করো। আমি তোমার পথ থেকে সরে আসছি, নিজের মতো করে সময় কাটাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর থেকে বুঝছি ভালোবাসা কি। তোমার প্রতি আমি গভীরভাবে আসক্ত। আমি তোমাকে না পেলে নিজেকে শেষ করে দিব। রুহি, ছেলেটা এই প্রথম কোনো মেয়েকে ভালোবেসেছে। তুমি প্লিজ ওকে নিজের করে নাও। টাকা পয়সা কী লাগবে সব দেবো আমি। প্লিজ আমার বন্ধুকে কষ্ট দিও না। ও তোমার জন্য পাগল হয়ে গিয়েছে। আমি তো আব্রাহামকে ছেড়ে দেইনি, ও নিজে আমার সাথে ব্রেকআপ করছে। আর ছেড়ে যাওয়ার সময় বলছে আমাকে ওর প্রয়োজন, হয়তো শরীরের জন্য চাইছিল, কিন্তু সেটা আমার কাছ থেকে পাইনি। তুমি যা বলবে আমি সব করব রুহি। আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলছি। তুমি চাইলে আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করে নিব। তুমি যা বলবে সব মেনে নিব। সবাই দেখতেছে, চলো। তবে কথা দাও, আমি যা বলবো তাই করবা তুমি। আমার কথা না মানলে আমি তোমার কাছ থেকে সরে যাব, হারিয়ে যাব এই দুনিয়া থেকে। আমাকে খুঁজে বের করার ক্ষমতা তখন তোমার থাকবে না। রুহি, এখান থেকে চল। এখানে সবাই দেখতেছিস না কেমনভাবে তাকিয়ে আছে? একটা নিরিবিলি জায়গায় চল। আব্রাহাম রুহিকে ছেড়ে দাও। পাবলিক প্লেসে এইভাবে জড়িয়ে ধরার মানে হয় না। তোমার চরিত্র খারাপ হতে পারে, রুহির না। রাহুল মুখ বুঝে সব সহ্য করতে থাকে। আব্রাহামকে এসব বলার জন্য হয়তো মুখটা রাখতো না, কিন্তু এখন আব্রাহাম নিজেই রুহির প্রেমে পাগল। তাই আব্রাহামের জন্য হলেও সব সহ্য করতে হবে। 4 জন সেখান থেকে একটা রেস্তোরাঁতে যায়। 2 ঘন্টার জন্য পুরোটা রেস্তোরাঁটা রাহুল বুক করে নেয়। এখন বলো তুমি কি চাও? সব দেওয়া হবে তোমাকে। আব্রাহামের জন্য আমি সব করতে পারি। বাড়ি গাড়ি টাকা পয়সা যা নিবা সব দেবো আমি। কত টাকা লাগবে বলো? ভালোবাসার টাকা দিয়ে কিনে পাওয়া যায় না রাহুল। তোমরা কেমন ছেলে সেটা কি আমি জানি না? রুহি আমার ছোট বোনের মতো। আব্রাহাম কয়জনকে এখন পর্যন্ত বেড়ে নিছ? তুহিনের কথায় রাহুল আর আব্রাহাম দুজনেই ভয়ে ঢোক গেলে। তুহিন কি তাহলে আব্রাহামের অতীতের সব কিছু মেনে নিবে না? আব্রাহাম মাথা নিচু করে রুহির হাত ধরে বলে, আমার একটা না বহু অতীত আছে রুহি। আমি নারীর শরীর নিয়ে খেলতে পছন্দ করতাম, কিন্তু সত্যি বলছি তুমি আমার জীবনে আসার পর থেকে আমি আর কারো দিকে তাকাইয়ে দেখিনি। আমি তোমাকে ভালোবাসি রুহি। বিশ্বাস না হলে আজকেই বিয়ে করব, চলো। আমাকেও বেড়ে নিতে চাইছিলা তাই না? আচ্ছা, নারীরা কি এত সস্তা তোমার কাছে আব্রাহাম? তোমার লজ্জা করে না এত মেয়ের জীবন নষ্ট করতে? আমি আজ পর্যন্ত যার কাছে গেছি সবাই খারাপ ছিল রুহি। আমি তাদের ব্যাকগ্রাউন্ড দেখাতে পারি। তবে হ্যাঁ, হয়তো একটা মেয়ে ছিল, তার নামও রুহি। আমি ওর বিষয়ে না জেনেই কষ্ট দিয়ে ফেলেছি। পরে জানতে পারি মেয়েটা নাকি আত্মহত্যা করছে। তুমি সব মেয়ের কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাইবে। যদি পারো তাহলে আমি তোমার জীবনে ফিরে আসবো।
যদি তোমার সাথে আবার এমন নাটক করার চেষ্টা করো, যদি আমার সাথে আবার এমন নাটক করার চেষ্টা করো, তাহলে তোমাকে শেষ করে দিব। রুহি, তোমাকে বিশ্বাস করাবো কিভাবে? এসব করার পর যদি তুমি আব্রাহামকে ছেড়ে যাও? বাহ, এত দোষ করার পরেও ক্ষমা করতেছে, সেটা কিছু না, তাই না? মেয়েরা যা মনে হয় তাই করুক। আপনার বন্ধুকে কে বলছে এইভাবে শাস্তি দিতে? তোমাকে এসব কে বলেছে বলো তো? তুমি কি তাহলে সব জানো? আব্রাহামকে কষ্ট দেওয়ার জন্য তুমি এসব করছো? হতেও পারে, আমি এত কিছু জানি না। আব্রাহাম যদি রাজনীতি, ক্ষমা সব কিছু আমার কথা মতো করে, তবেই ওকে আমি ভালোবাসবো। তার মানে তুমি আব্রাহামের সাথে এতদিন নাটক করছো? তাহলে আব্রাহামকে কেন ক্ষমা করতে চাইবে? এটা শর্ত আছে, ওয়েট। তুমি আজকে এই মুহূর্তে আব্রাহামকে বিয়ে করবা, আর আব্রাহাম তারপর সবার কাছে গিয়ে ক্ষমা চাইবে। তাহলে তাই হোক। আব্রাহাম তো নির্বাচন লুকিয়ে ও করতে পারে, তাই না? সো বিয়ে করার পর সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, তারপর রুহির সাথে একটা মাস থাকবে। অবশ্যই আব্রাহাম এর ফ্যামিলির মানুষ যেন জানে আব্রাহাম বিবাহিত। ভাই, আমি কখনো আব্রাহামকে বিয়ে করতে পারবো না। তুমি পাগল হয়েছো নাকি? রুহির কথায় আব্রাহাম আর রাহুল রুহির দিকে তাকায়। রুহি থমতো খেয়ে যায়। এই সময় সব প্ল্যান নষ্ট করলে কিভাবে হবে? আব্রাহাম বুঝতে পারে রুহি তাকে ঠকাবে, সেজন্য টেবিলে থাকা গ্লাস মেঝেতে ফেলে দেয়। তারপর কাজ দিয়ে উঠে নিয়ে গলায় ধরে। আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে না করলে আমি নিজেকে শেষ করে দিব। রুহি, তুমি কেন আমাকে ভালোবাসা শিখালে? তুমি বারবার আমাকে ভালোবাসা শিখিয়ে দিলে, আর নিজেই আমাকে ঠকাবে। তাহলে আমার সাথে তোমার তফাৎ কোথায় বলো? তোকে মরতেই হবে আব্রাহাম, কিন্তু আমার হাতে। তুই আমার কলিজার টুকরা বোনকে কষ্ট দিছিস। তুই কি জানিস আমার বোনের নাম রুহি ছিল? আর আমি তো আরুহি। আমার বোনকে তুহিন ভাইয়া বাঁচিয়ে নিয়েছিল কোনো রকম, না হলে তাকে পেতাম না। আর তোমার সন্তান আপুর গর্ভে আসছিল, সেটা অস্বীকার করেছিলে তুমি। রুহি কথাগুলো নিজের মনে বিড়বিড় করে। আব্রাহাম রুহিকে কোলে তুলে নেয়। তারপর তুহিন আর রাহুল বলে তাদের বাসায় যেতে। বাসায় এসে আব্রাহাম তার বাবা মাকে সব বলে। একটা মাত্র ছেলে, ভালোবাসা যখন তাকে মেনে নিতে হবে, তাই নাকি? ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে বিয়েটা দেয়। তারপর আব্রাহাম সবার বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নেয়। কেউ কেউ ক্ষমা করে, কারো তারা নিজের খারাপ ছিল। কেউ কেউ আব্রাহামকে গালি দেয়, অপমান করে। পরের দিন রুহি আর আব্রাহাম ঢাকার বাইরে যেতে চায়, কিন্তু তুহিন রুহিকে বারণ করে, বলে বিয়ে যখন হয়েছে সবার সাথে একসাথে থাকতে। আব্রাহাম, তোমার কি কষ্ট হচ্ছে? আজকে তো নির্বাচনের রেজাল্ট দিল। তুমি যাকে পছন্দ করতে না সেই জিতছে। হয়তো তুমি নির্বাচনে থাকলে তুমি জিততে। বিয়ের 15 দিন হয়ে যায়। এখন সবার রাত একটা। আব্রাহাম তখন অফিস থেকে আসে। পড়াশোনার পাশাপাশি এখন বাবার অফিসে একটু যাওয়া আসা শুরু করেছে। সবাই রুহির কথা মতো। আজ কাজ বেশি থাকায় সময় লাগে। আব্রাহাম রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, তোমার জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি আছি প্রিয়। তোমাকে যে বড্ড ভালোবাসি, তোমার জন্য আমার জীবন দিতেও রাজি। তাই নাকি? তাহলে যখন জীবনটা নিব, দিয়ে দিও কেমন? পরীক্ষা দিও কেমন ভালোবাসো আমাকে। ওকে প্রিয়। আব্রাহাম এখন আরও বেশি ভালোবেসে ফেলেছে রুহিকে। আব্রাহাম পরিবার সবাইকে রুহিকে ভালোবাসে, কিন্তু এই বিয়ের কথা রুহির পরিবারের কেউ জানে না। রুহি সবাইকে বলেছে 1 মাস পর জানাবে। আব্রাহাম রুহির পেটে হাত দিয়ে ঘাড়ে কিস করে। রুহি আব্রাহামকে ঝটকা দিয়ে সরিয়ে দেয়। রুহি, এমন করতেছো কেন? তুমি বিয়ের পর থেকে একটাবারও আমাকে কাছে আসতে দাওনি। তুমি বলছিলে নির্বাচন শেষ হলে কাছে আসতে দিবে, তো আজকে কাছে আসতে চাচ্ছি। এমন করতেছো কেন? দেখো আব্রাহাম, আর কয়টা দিন যাক প্লিজ। একদম পারিবারিকভাবে, মানে আমার পরিবারকে জানিয়ে যখন বিয়ে করব, তখন থেকে কাছে এসো, কিছু বলবো না। রুহি, তোমার সমস্যা কি বলবো আমাকে? আমি বড় লোক, টাকার অভাব নাই। তুমি তোমার বাসায় বললে সবাই মেনে নিবে, অথচ বাসায় বলতেছো না কেন? আমি 1 মাস সময় চাইছিলাম তোমার থেকে, তাই এটা নিয়ে আর কথা শুনতে চাই না। আমি ঘুমাবো, বিরক্ত করো না। রুহি বিছানায় গা এলিয়ে দিলে আব্রাহাম লাইট অফ করে দিয়ে রুহির শরীরের উপর উঠে পড়ে। গলা থেকে ওড়না সরিয়ে নন স্টপ কিস করতে থাকে। রুহি কেঁপে কেঁপে ওঠে। আব্রাহাম রুহিকে দুর্বল করার চেষ্টা করে। আব্রাহাম, এসব কি হচ্ছে? শরীরে হাত দিচ্ছ কেন? দেখো, এটা কিন্তু ঠিক না। আমাকে তুমি স্পর্শ করবে না প্লিজ আব্রাহাম, প্লিজ। রুহি কেঁদে দেয়। আব্রাহাম বিরক্ত হয়ে কিন্তু রুহিকে ছেড়ে দেয় না। রুহি নিজের করে নেওয়ার জন্য রুহির দুর্বল ব্যবস্থা হয়ে ওঠে। রুহির এবার নিজের আটকে রাখতে পারে না, নিজের আব্রাহামের ডাকে সাড়া দেয়। ইস আব্রাহাম, আমার লাগতেছে আসতে, কাছে আসতে দিতে চাইলাম না। এখন পাইছো তো, নিজের মতো চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে উঠেছো, তাই না? না প্রিয়, তোমাকে এত কষ্ট দেওয়ার স্বার্থ আমার নেই। তোমার সমস্যা হলে আমাকে বলবে, আমি তোর মতো করি না হয় আপন করলাম। এখন কথা বলো না, আদর করতে দাও। আব্রাহাম আর রুহি নিজেদের মতো ভালোবাসার আদান প্রদান করতে ব্যস্ত হয়ে ওঠে। রুহি কান্না আব্রাহামকে রুহিকে জড়িয়ে দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। ঘুমে তলিয়ে যায়। আব্রাহাম ঘুমিয়ে গেলে রুহি বিছানা ছেড়ে উঠে শরীরটা আব্রাহামের শার্ট দিয়ে জড়িয়ে বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আমি তো এমনটা চাইনি আল্লাহ। আব্রাহাম কেন আমাকে কাছে টানলো? যাকে 15 দিন পর ছেড়ে দেব, তার সাথে এটা আমার বেমানান।
আমি তো এমনটা চাইনি কখনো। রুহি। আব্রাহাম শব্দ করে রুহিকে ডাক দেয়। রুহি ভয় পেয়ে রুমে এসে দেখে আব্রাহাম ঘুমের মাঝে কাঁদতেছে। রুহি আব্রাহামের মাথায় হাত বুলিয়ে ডাকতে থাকে। আব্রাহাম, তোমার কি হয়েছে? এভাবে কান্না করতেছো কেন? রুহি আমাকে ছেড়ে যাবে না তো কখনো? আমি স্বপ্ন দেখছি তুমি আমাকে ছেড়ে যাবে। বলো না, তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে? কোথাও যাব না, ঘুমিয়ে পড়ো। আমাকে কাছে পাওয়ার পর তুমি ভয়ে ভয়ে থাকো কেন বুঝলাম না। ঘুমাও, মাঝরাতে কান্না শুরু করছো অযথা। আব্রাহাম রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে। রুহি কিছু না বলে আব্রাহামের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আব্রাহাম, মেডিসিন কই? সকালে রুহি বিছানায় বসেছিল। যখন আব্রাহাম গোসল করে বের হয় তখন রুহি কথাটা আব্রাহামকে বলে। কিসের মেডিসিন? ওয়েট, তুমি অসুস্থ আমাকে বলো নাই তো? এইদিকে আসো দেখি কি হয়েছে। কই, কপাল তো ঠান্ডাই আছে। রাতে কি করছো ভুলে গেলে? বাচ্চা আসবে, পাগলামি করো না। যাও, মেডিসিন কই পাবে? আমাকে এনে দাও। তাহলে সেটার দরকার নেই প্রিয়। বাচ্চা নিব আমি। আমার স্বপ্ন তোমাকে আর আমার সন্তানকে নিয়ে সুখে থাকবো। একটা সুন্দর পরিবার হবে আমাদের। আব্রাহাম, আমি বাচ্চা? কখনো না, আমি বাচ্চা নিব না। যদি বাড়াবাড়ি করো বাড়ি ছেড়ে যাব। আমার পরিবারের কেউ জানে না বিয়ের কথা, আর বাচ্চা নিব, তাই না? আব্রাহাম আর কি বলবে না বলবে, বাচ্চাদের মতো একটা ঠোঁট উল্টায়। রুহি সেটা দেখে হাসে, আব্রাহামকে জড়িয়ে ধরে। আব্রাহামও জড়িয়ে নেয় দুইটাকে। রুহি, তুমি আমাকে মারতে পারলে? রুহি, তুমি আমাকে মারতে পারলে? আমি বিশ্বাস করি না তুমি রুহি। আমার রুহি কোথায় বলো আমাকে। 15 দিন পর সকালে পরিবারের সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে যায়, কিন্তু আব্রাহাম আর রুহি তখনও ড্রয়িং রুমে বসেছিল। রুহি আব্রাহামের রুমে গিয়ে একটা বন্দুক এনে আব্রাহামের বুকে বরাবর তাক করে বলে, আপনি আমার সেই চাওয়া যা কখনো হবে না পাওয়া। আপনি আমার সেই স্বপ্ন যা কখনো হবে না পূরণ। আপনি আমার সেই জায়গা যেখানে আমি কখনো পাবো না যেতে। আর আপনি আমার সেই ভালোবাসা যাকে কখনো পাবো না আমি। আপনি আমার সেই প্রিয় মানুষ যাকে নিজ হাতে শেষ করব আমি। তুমি কি পাগল হয়ে গেছো রুহি? বন্দুক খেলার জিনিস না, ওইটা রুমে রেখে আসো। আর আমার কাছে এসে বসো তো। তোমার এসব কবিতা শোনার মতো ইচ্ছে আমার নাই। আমাকে দেখে কি তোমার মজার মুডে আছি বলে মনে হচ্ছে? আমি তোমাকে মৃত্যু দেওয়ার জন্য আসছি। তুহিন ভাইয়া বলেছিল না সে তোমার মৃত্যুদূত, আর আমি মৃত্যুটা দিব। রুহি আর কিছু না বলে আব্রাহামের বুকে 2টা গুলি করে। গুলির শব্দ সবাই রুম থেকে বেরিয়ে আসে। গার্ডরা দৌড়ে আসে। আব্রাহামের বাবা মা রুহির হাতে বন্দুক দেখে অবাক হয়ে যায়। কিছু গার্ড রুহিকে ধরতে আসলে আব্রাহাম বলে, আমাকে মেরে ফেলো রুহি। তোমার এই রূপ দেখার থেকে আমার মরে যাওয়া ভালো। তুমি আমাকে মারতে পারো সেটা কখনো ভাবতে পারি নাই রুহি। ওকে কেউ ছবে না, ওকে যেতে দাও। আব্রাহামের বাবা মা কান্না করতে থাকে। রুহিকে গার্ডরা ধরতে গিয়েও ধরতে পারে না। আব্রাহাম তাদের বারণ করেছে বারবার। রুহি কাঁদো কাঁদো হয়ে আবার 2টো গুলি ছুঁড়ে মারে। একটা আব্রাহামের কাঁধে লাগে আর একটা হাতে ছুঁয়ে বেরিয়ে যায়। রুহি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আব্রাহাম মাটিতে লুটিয়ে পড়ে। আরোহী, তুই তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছিলিস বোন। এত সময় লাগলো তোর আসতে। আর তাহলে আমাদের ধারণা সঠিক? আব্রাহাম নিজেই তোকে বাঁচিয়ে দিল। ও মরবে তুই শিওর তো? হ্যাঁ জিজু, 4টা গুলি করেছি, বেঁচে ফিরবে না কখনো। তাছাড়া সবাই স্টক, তাই স্টক কাটতে কাটতে আব্রাহাম পটল তুলবে। রুহি আজ থেকে আরোহী। রুহি তার বোনের নাম ছিল। নকল নাম ব্যবহার করার কারণ আছে, যা আস্তে আস্তে প্রকাশ করব। আরোহী, তোর চোখে পানি যে কষ্ট হচ্ছে কি? ভুলে যাস না ছেলেটা কতটা খারাপ। তোর বোনের জীবন ও নষ্ট করছে। তাছাড়া আমি এমনি খুন করতে চাইছিলাম না। তুই তো এসব প্ল্যান করলি যে ভালোবেসে ধোকা দিবি, সাথে মৃত্যু। আমার কষ্ট হচ্ছে না জিজু, ওর মতো জানোয়ারের জন্য কষ্ট হবে না। একটু তো মায়া কাজ করতেই পারে, তাই না? 1টা মাস একসাথে ছিলাম। তুহিন বাইক ছেড়ে দেয়। তারা চলে যায় নিজের গন্তব্যে। এইদিকে বাড়ির সবাই শোক পালন করতেছে। ভুলে গেছে আব্রাহামকে যে হসপিটাল নিয়ে যেতে হবে সেটা। নিজের স্ত্রী খুন করবে এটা তো কেউ কখনো কল্পনা করতে পারেনি, ভাবতেও পারেনি। আব্রাহাম চোখ বদ্ধ করার আগে বলে, আমি তোমার সাথে নাটক করি নাই রুহি। আমি তো সত্যি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে কেন খুন করার চেষ্টা করলে সেটাই বুঝতে পারলাম না। রুহি, আমার কি ভালোবাসায় ভুল ছিল? এর জন্য তো ভালোবাসতাম না কাউকে। তোমাকে ভালোবাসলাম, আর সেই তুমি আমাকে মৃত্যু উপহার দিলে। প্রিয়, তুমি আমার জীবন। সেই জীবন না থাকলে আমি কিভাবে বেঁচে থাকবো? তুমি আমার প্রতিটা নিঃশ্বাস ফেলার কারণ। আসলেই ভালোবাসা ছলো না, এসব তো বিশ্বাস করতে নেই। প্রিয় রুহি, আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবাসবো। তুমি আমাকে খুন করার চেষ্টা করলে, কিন্তু আমি তো তোমাকে এখনও ভালোবাসি। আব্রাহাম তার মায়ের কোলে ঢলে পড়ে। সবাই চিল্লিয়ে কেঁদে ওঠে। তা কেমন ফিলিং হচ্ছে বস, ভালোবাসার মানুষের হাতে খুন হলি? আব্রাহাম, তুই কি কখনো ভেবেছিস যে আরোহীর হাতে তুই খুন হবি? আরোহী দেখছিস নামটাও ফেক ছিল, আর তুই বোকার মতো এমন একটা মেয়ের প্রেমে পড়েছিস। আই এম ফিলিংস অ্যাগ্রো। আর আমি মজা বাদ দে, 4 বছর কমাইছিলি, তাও তোর লজ্জা করে না?
আর এখনও তো মেয়েটাকে পাগলের মতো ভালোবাসিস। আসলে তুই কি একটা মানুষ ভাই। এসব বাদ দে। 4 বছর কমাইছিলাম, 6 মাস অসুস্থ ছিলাম, সব জানি আমি। আর তোর 1.5 বছর সময় লাগলো আরোহীকে খুঁজে বের করতে। কি জানতে পারছিস সেটা বল। আরোহী কই আছে? আর আমাকে মেরে ফেলার চেষ্টা করার কারণটা কি ছিল? রুহির কথা মনে আছে? মানে তুই একটা মেয়ের সাথে প্রায় 1 বছর রিলেশনে ছিলি, 6 মাস রিলেশনের পর ফিজিক্যালে লিপ্ত হয়েছিলি, মেয়েটা প্রেগনেন্সির কিট তোরে দেখায়, প্রেগনেন্ট হয়েছিল, তুই বাচ্চা নষ্ট করে দিয়েছিলি, তারপর সব সম্পর্ক শেষ করে দিয়েছিলি। আমরা পরে জানতে পারি মেয়েটা আত্মহত্যা করেছে। হ, এসব আমার অজানা না। ওর কথা বাদ দে, তুই আমার প্রিয়র কথা বল। আরোহী কেন এত নাটক করে আমাকে ঠকালো? খুন করতে হলে আগেই করতে পারতো। এত নাটকের কি ছিল? বলতে দেবাল, রুহি হচ্ছে আরোহীর বড় বোন। আর তুহিন ভাইয়া আছে না, যে ছেলেটা আরোহীর ভাইয়া বলে জানতাম, ও হচ্ছে আরোহীর জিজু, মানে ওর বোনের হাজব্যান্ড। ওই ছেলে সেদিন রুহিকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নেয়। আরোহীর প্রতিশোধ নেওয়ার জন্য তোর সাথে ভালোবাসার নাটক করে। ওর বোন যেমন ভালোবাসা ঠকেছে, সেইভাবে তোকে কষ্ট দিতে চাইছিল। আর নাম ফেক করে, তার কারণ তুই যেন ওকে খুঁজে না পাস। ওদের আসল বাড়ি যশোরে, কক্সবাজার, সবটা ওর প্ল্যানের মধ্যে ছিল। তুহিন সিআইডি অফিসার, এখন ওদের একটা মেয়ে আছে। আর রুহি মানে তোর বর্তমান ওয়াইফ থুক্কু, যে তোকে আসল আরোহী। বিয়ের সময় কিন্তু আরোহীর নাম দেওয়া ছিল। আরোহী বলছে ভুল হয়েছে, ঠিক করার দরকার নাই। বাহ, আমার প্রিয় দেখি বড্ড চালাক। আমাকে এইভাবে কষ্ট দিবে ভাবতে পারি নাই। ওর দোষ নাই এখানে। আমি ওর জায়গায় থাকলে বুদ্ধি করে গুলিটা মাথায় ছুড়তাম, কারণ আমি পাপ করছি। তার মানে সিরিয়াসলি তুই এখন আরোহীকে নিয়ে ভাবতেছিস? ভুলে যা ওকে। ও হয়তো বিয়ের জন্য এতদিনে সংসার করে শুরু করে দিয়েছে। আরোহী এখন কোথায় আছে সেই খোঁজটা ঠিক মতো পাইনি। তুই বিয়ে করে সংসার কর। আর কতদিন এভাবে একা একা থাকবি ভাই? আমি তো 2 বাচ্চার বাপ হয়ে গিয়েছি। আরোহীর খোঁজ লাগা। ওর জামাই থাকলে খুন করে আরোহীকে তুলে আনতে বল। ওকে ছাড়া আমি চলতে পারবো না। ওকে চাই মানে চাই। ওকে আবার নতুন করে বিয়ে করবো আমি। ওকে, কালকে তো আমাদের নতুন অফিসের উদ্বোধন করা হবে। তোর পিএ পদে কাকে দিছে দেখা হলো না। ম্যানেজার আমাকে বলেছিল চেক করতে, কিন্তু আমি ফাইল দেখি নাই। যাই হোক, দুজন শেয়ারে একটা বিজনেস করতে পারবো ভাবি নাই। থাক ম্যানেজার, আগের অফিসে আমার বাবার পিএ ছিল। উনি নিশ্চয়ই ভালো কাউকে আনার পিএ বানাবে। চল, রাত হয়ে গেছে, বাসায় যাই। আর তুই আমার বউটার খোঁজ লাগা তো। 6টা বছর বউ ছাড়া আছি ভাই। আব্রাহাম, আরোহী কি কখনো ভাবতে পারে যে তুই বেঁচে আসিস? এটা কি কখনো ভেবেছে? ও তো জানেই না তুই বেঁচে আসিস। আরোহী জানে তুই মারা গেছিস। বউটা যখন বা যেদিন আমাকে দেখবে, সেদিন তার মুখটা কেমন হতে পারে? ও নিশ্চয়ই আমাকে ভয় পাবে। ভাববে আমি যদি তাকে খুন করি। আচ্ছা শোন, যদি দেখা হয় আমি স্মৃতি হারানোর নাটক করব, তুই এতে হেল্প করবি, ওকে? বাল, তুই এমন কেন বলতো? যে মেয়েটা তোকে মেরে ফেলছে, ওই আর কি মেরে ফেলাই ভালো। তুই বেঁচে থেকেও মরার মতো আছিস। সব সময় আরোহী আরোহী করিস না কেন? বালের নাটক করতে পারবো না, গেলাম আমি। রাহুল রেগে সেখান থেকে চলে যায়। আব্রাহাম একটা দীর্ঘশ্বাস ফেলে। সে তো সত্যি আরোহীকে ভালোবেসেছে, তাহলে ভুলে যাবে কিভাবে? আরোহী তাকে খুন করার চেষ্টা করতেছে, এতে তো তার দোষ নাই। আরোহীর প্রতিশোধ নিতে চাইছিল, সে তো মরে নাই, বেঁচে আছে। আরোহী, ঢাকা যাওয়াটা কি খুব দরকার? মেঘকে দেখবে গে? আমাদের ছোটোখাটো একটা বিজনেস আছে। আর তুই কিনা ঢাকায় পিএ এর জব করতে যাচ্ছিস। মেঘ তো তোকে ছাড়া থাকবে না। তুই যখন অফিসে থাকবি, মেঘ তখনই কই থাকবে? চিন্তা করো না ভাইয়া, ও আমার সাথে অফিসেই থাকবে। আমি ম্যানেজারের সাথে কথা বলছি, উনি বলছে সাথে সাথে রাখতে পারবো। ওখানে স্কুলে ভর্তি করায় দিব। স্কুল শেষে আমার কাছে থাকবে। আমার ছেলেকে একা বাসায় রাখবো কেন? তাহলে আর কি, ভালোভাবে থাকিস। বাসায় তোর কাজের যা যা লাগবে সব দিচ্ছি। বাসাটা তোর পছন্দ হবে। আমার জানা মতে মেঘের খেয়াল রাখিস। তোর ছেলে যা বাদর, নজর রাখিস। আচ্ছা যাও, চিন্তা করো না। বাস ছেড়ে দিবে এখন, সকালে গিয়ে পৌঁছাতে হবে। আবার কাল থেকেই অফিস। উফ, ঝামেলা। ভালো থেকো ভাইয়া, আপুর খেয়াল রেখো। 10টা 10-এ বাস ছেড়ে দেয়। ভোর 4টা 30-এ আরোহী নিজের ফ্ল্যাটে পৌঁছে যায়। মেঘ বাসায় ঘুমিয়ে গিয়েছিল। আরোহী ডেকে তুলে বাসায় নিয়ে আসে। মেঘ দেরি না করে মামুনিকে ওইভাবে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আরোহী আর জামা চেঞ্জ করার সময় পায় না। সকালে উঠে বাইরে খেয়ে মেঘ যে স্কুলে ভর্তি করানো যায়। আব্রাহাম ব্রো, আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, সেই লেভেলের সারপ্রাইজ। তুই হয়তো সেটা চাইছিলি এতদিন, কিন্তু সারপ্রাইজের সাথে একটা ছ্যাঁকা খাওয়ার মতো সংবাদও পাবি তুই। কী সব বলিস? আজকে যে প্রথম দিন, বিয়ে কোথায়? আজকে দিনে লেট। এমন বিয়ে আমার চাই না। তুই ওইটাকে বিদায় করে নতুন একটা বিয়ে নিয়ে উঠতে। বস, তুই তো আর জানিস না পিএ কে? ও মাই গড, আমি ফাইল চেক করে দেখি আর হই তোর পিএ।
আরোহী হয়তো জেনে গেছে এটা তোর অফিস, সেজন্য হয়তো এখনো আসতেছে না। শেষে কিনা তোর অফিসের মেয়েটা জব নিল। কী ভাবিস এত রাহুল? আজকে নাকি একটা কোম্পানি থেকে অফার আসছে, মিটিং নাকি 12টার সময় শুরু করবে। পিএ তো আসে নাই, ফাইল রেডি করবে কে? মানে কি ভাই, প্রথম দিন লেট করে পিএ ছেলে না মেয়েরে? আরে চলে আসবে, এটা নিয়ে ভাবিস না। হয়তো ঝামেলায় পড়ছে দেখ গিয়ে। আর তুই বের হয়ে দেওয়ার কথা বলছিস, তোর পিএকে দেখার পর আমি তো ছাড়তেই চাইবি না। কেন ভাই, আমার পিএ কি আমার প্রিয়র মতো নাকি? কারণ আমি এখনও মনে প্রাণে আরোহীকে ভালোবাসি। ওকে, সো তুই উল্টাপাল্টা কথা বলিস না। ফাইল কে রেডি করবে সেটা বল। 10 মিনিট দেখ, না আসলে তুই আর আমি মিলে না হয় ফাইল রেডি করব। আচ্ছা, তুই তাহলে নিজের কেবিনে যা, আর যাওয়ার সময় আমার জন্য কফি দিয়ে যেতে বলিস একটা। রাহুল সেখান থেকে চলে যায়। আরোহী মেঘকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তাড়াতাড়ি অফিসে আসে। 10 মিনিট লেট করে গেলেও প্রথম দিন তার। রিসিপশন থেকে বস এর কেবিন নাম্বার শুনে 6 ফ্লোরে উঠে যায়, গিয়ে দরজায় নক করে। মে আই কামিং স্যার? হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে আব্রাহাম চমকে ওঠে, কিন্তু তখনও মাথা তুলে তাকায় না। সেভাবে এটা যাই হোক, তার সামনে চমকালে তো চলবে না। কামিং। প্রথম দিন এত লেট? মিস, আপনি অলরেডি 10 মিনিট লেট করে আসছেন। প্রথম দিন এমন করলে তো আপনার জব থাকবে না। বসেন, আপনাকে আমি কাজ বুঝিয়ে দিচ্ছি। সরি স্যার, আসলে আমি একটা কাজে আটকে গিয়েছিলাম, সেজন্য আমার আসতে লেট হলো। প্লিজ স্যার, আমার জবটা থেকে বের করে দিয়েন না। আব্রাহাম মাথা তুলে সামনে তাকায়। আরোহী আব্রাহামকে দেখে ভয়ে ঢোকলে আরোহী এদিকে সেদিকে তাকায়। আব্রাহাম অনেকটা চমকে যায়, তার সামনে আরোহী দাঁড়িয়ে আছে। তার মানে আরোহী পিয়ে। আরোহী ভয়ে রুম থেকে পালিয়ে যাওয়ার জন্য যখনই বের হতে যাবে, কারোর সাথে ধাক্কা খায়। মাথা তুলে দেখে তার সামনে রাহুল দাঁড়িয়ে আছে। রাহুল, এই মেয়েটা কে রে? এইভাবে পালিয়ে যাচ্ছে কেন? আমি দেখতে কি খুব খারাপ? না, আমার তো সেটা মনে হয় না। কত মেয়ের ক্রাশ আমি। কেমন পিয়ে রাখলি যে প্রথম দিন পালিয়ে যায়? আব্রাহাম, তুমি আমাকে চিনতে পারো নাই? সত্যি ভালো করে দেখো, সত্যি তুমি আমাকে চিনতে পারো নাই? তুমি স্মৃতি হারিয়ে ফেলেছো নাকি? আরোহী অবাক হয়ে কথাটা বলে। তাকে আব্রাহাম চিনতে পারে নাই, তার মানে এখানে থাকতে তার কোনো ভয় নাই। কিন্তু রাহুল ভাইয়া ও কি তাকে চিনতে পারে নাই নাকি? আব্রাহাম 1 বছর স্মৃতি হারিয়ে ফেলেছে, আর আমার সব মনে আছে। তুমি আব্রাহামকে গুলি করে পালিয়ে গিয়েছিলা, তবে আমি সেসব আর মনে করাতে চাই না। আব্রাহামের যেহেতু কিছু মনে নাই, তাই তুমি কাজ করতেই পারো। রাহুল আরোহীর কানে কানে কথাটা বলে। আরোহী খুশি হয়। যাক, তাহলে এসব নিয়ে তার কোনো চিন্তা নাই। এই মেয়ে, তুমি আমাকে নাম ধরে ডাকলে কেন? বসকে আপনি করে বলতে হয়, জানো না? রাহুল, এই মেয়েকে এখনই কাজ থেকে বের করে দে। ব্যবহার ভালো না, এমন মেয়ে আমার অফিসে জব করতে পারে না। আরে স্যার, আসলে আমি আপনাকে একটা গুন্ডা ছেলে ভাবছিলাম। আমি তো পালিয়ে যাচ্ছিলাম যাতে আপনাকে আবার মারতে পারি। কারণ কি জানেন, আপনাকে আমি যে মনে করছি তাকে আমি অনেক ঘৃণা করি। সরি স্যার, আমি বুঝতেই পারি নাই যে সে আপনি না। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আমার সামনে আমাকে মারার কথা বলে। এই মেয়েকে বিশ্বাস নাই, সব মুখ থেকে সত্যি কথা বের করে। এর থেকে আমাকে সাবধানে থাকতে হবে। আব্রাহাম আরোহীর কাজ বুঝিয়ে দেয়। একটা অফিসের সাথে ডিল ছিল, সেই কাজ শেষ করতে করতে 1টা বেজে যায়। আরোহী ফাইলগুলো আব্রাহামের রুমে রাখতে যায়, তখন দেখে আব্রাহাম আর মেঘ ঝগড়া করতেছে। এই ছেলে, তোমাকে এতক্ষণ থেকে বলতেছি তুমি এখানে কেন? তুমি সেটা না বলে আমাকে বলতেছো আমি আমার মামুনি কই। তোমার মামুনি কই আমি কিভাবে বলবো? মামুনি বলেছে এখানে কাজ করে। আমাকে তো দারোয়ান আঙ্কেল এখানে পাঠিয়ে দিল। তাহলে আপনি আমার মামুনিকে কই লুকিয়ে রাখছেন বলেন? আমি কিন্তু পুলিশের কাছে যাব। বাপ আমার, দয়া করে এটা তো বল, তোর মায়ের নাম কি? তোর মামুনির নাম না বললে আমি কিভাবে খুঁজে দেবো বাবা? আচ্ছা, তোমার নাম কি এটা তো বলো। আমার নাম মেঘরাজ, আমার মামুনির নাম আরোহী। এখন বলেন, আমার মামুনিকে দেখেছেন? আঙ্কেল, আমি মামুনির কাছে যাব। মেঘ কাদো কাদো মুখ করে আব্রাহামকে কথাটা বলে। আব্রাহাম হা হয়ে যায়। আরোহী বিবাহিত নাকি? বাচ্চাও আছে। আরোহী পিছন থেকে মেঘকে ডাক দেয়। মেঘ দৌড়ে মামুনির কাছে এসে জড়িয়ে ধরে। মামুনি, তুমি কোথায় ছিলে? আমি কতক্ষণ থেকে বসে আছি জানো? তুমি কই গেছিলে মামুনি? এই আঙ্কেলটা পচা, আমাকে বলে নাই তুমি কোথায় ছিলে। তুমি এখানে থাকবে না, চলো। তুমি তো তোমার পরিচয় দাওনি বাবা, তাহলে কিভাবে চিনবে তোমাকে? কান্না করে না বাবা, চলো, দুপুর হয়েছে, খাবার খাবে। আর সরি স্যার, মেঘ না বুঝে আপনার সাথে খারাপ আচরণ করেছে হয়তো। তুমি বিবাহিত আর তোমার ছেলেও আছে? আমি তো ভাবছি তুমি অবিবাহিত। তাছাড়া তোমার ফাইলে তো তোমার হাজবেন্ডের কোনো ডিটেলস দেওয়া নাই। আব্রাহাম অবাক হয়ে কথাগুলো বলে। আরোহী ভাবে সে কি বলবে। আব্রাহামকে তো একটু কথা শোনানো যাক, সেই হিসেবেই বলে। আর বলেন না, ওর বাবা বাজে ছেলে, প্লে বয় ছিল। যাই হোক, হয়েছিল একটা কারণে বিয়ে, তারপর মেঘের জন্ম হয়। ওর বাবা এতটাই খারাপ ছিল যে এখন দেখলেও খুন করতে মন চায়।
বা মানে মেঘ আমার সন্তান, আর আমার সামনে এই মেয়ে কিভাবে আমাকে মারার কথা বলে বাল। আচ্ছা আচ্ছা, এত রেগে বলতে হবে কেন? আমাকে যে এত কিছু বলতেছো, তোমার হাজবেন্ডকে যদি বলে দেই সব। আরে আমার জামাইকে তো আপনি চেনেন না, তাছাড়া বলে লাভ নাই। আমার কথা নাকি তার মনেই নেই। তার মাথার ঘিলু নষ্ট হয়েছে, বুঝলেন? আছি এখন দুপুরের সময় আবার শেষ হবে। আরোহী চলে যায়। আব্রাহাম ভাবে কি করবে। আরোহী তো এখন তাকে ঘৃণা করে, বোঝা যাচ্ছে। তার উপর মেঘ তার সন্তান, মাথায় কাজ করা সবকিছু বদ্ধ করে যায়। সে ভাবে যেভাবে হোক আরোহীকে এখন সব সত্যি বলে দিতে হবে। তার স্মৃতি আছে আর আরোহীকে সে এখনও কাছে চায়। মেঘ না থাকলে তবুও অফিসে একটু মজা করতো, কিন্তু মেঘ ছেলেটা বাবা ছাড়া বড় হচ্ছে। আরোহী, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমাকে একটু সময় দিতে পারবা? সন্ধ্যার সময় অফিস শেষে আরোহী যখন গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে, তখন আব্রাহাম আরোহীর পাশে এসে কথাটা বলে। বলেন, কি বলবেন? এখানে না, কোথাও বসি। আসলে দরকারি কিছু কথা ছিল। ভয় নেই, আমি কিছু করব না, আমি ভালো ছেলে। হ্যাঁ, তুই কেমন ভালো ছেলে আমি জানি তো। তোরে চিনি না নাকি? কি ভাবছিস? আরোহী কিছু বিড়বিড় করতেছে দেখে আব্রাহাম আরোহীর হাত ধরে টান দেয়। মেঘ চিল্লিয়ে ওঠে। আমার মামনির হাত ধরছো কেন? এই ছেলে, তোমার সাহস তো কম না? আমার মামনির হাত ছাড়ো বলছি। আমার মামনি কিন্তু তোমাকে মেরে দিবে। তুমি আমার মামনির হাত ধরছো কেন? বাপ, আমার এত রাগ ভালো না। আমি তো কিছু কথা বলবো, সেই জন্য হাত টান দিলাম। তুমি এতে এত রেগে যাচ্ছ কেন বাবা? আমি কি খুব খারাপ? আমাকে কি তোমার পছন্দ হয় না? না, তুমি অনেক সুন্দর, কিন্তু মামনির হাত তো কেউ ধরে না, তাই তোমাকে বকা দিলাম। মামনি চলো, বাসায় যাব। আরোহী, কিছু বলছি আমি, কথা কানে যায় না নাকি? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেন। আব্রাহাম আরোহীকে নিয়ে একটা ক্যান্টিনে যায়। আরোহী সামনাসামনি এসে বসে। আরোহী ভেবে পায় না আব্রাহাম তাকে কি বলবে। মেঘ কাদু কাদু মুখ করে খাওয়ার কথা বলে। আব্রাহাম খাবার অর্ডার করে আরোহীর দিকে তাকাইয়া বলে, আরোহী, তুমি কি তোমার হাজবেন্ডকে কখনো মেনে নিবে না? তাকে কি মাফ করে দিয়ে আবার নতুন করে সব শুরু করতে পারবে না? আব্রাহাম, তার মানে তোমার স্মৃতি হারায়নি, রাইট? কারণ তুমি আমার বস হয়ে এসব কথা কখনো বলবে না। আর হ্যাঁ, স্মৃতি না হারালে আমাকে দেখার পরও শাস্তি দেওয়ার কথা ভাবলে না? দেখো আরোহী, আমি জানি আমি অনেক ভুল করছি, কিন্তু প্লিজ সব ভুলে যাও। আমি তোমাকে এখনো ভালোবাসি। তুমি আমার জীবনে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। তোমার থেকে আমি ভালোবাসা শিখছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি তো আমাকে মারার চেষ্টা করেছিলে, প্লিজ এখন আর ফিরিয়ে দিও না। মেঘ, এই ছোট্ট বাচ্চাটার কথা ভাবো। আচ্ছা, তুমি কি পাগল? তোমাকে মারার চেষ্টা করলাম না? সরি, চেষ্টা না, আমি তো ভেবেছিলাম তুমি মরেই গেছো। সত্যিই যদি জানতাম বেঁচে আছো, তাহলে বাকি যে 2টা গুলি ছিল সেই 2টা তোমার মাথা বরাবর মারতাম। আমার কাছে ফিরে আসো। আমি এত কিছু জানি না। যদি না আসো তাহলে মেঘকে আমি আমার সাথে নিয়ে যাব। মেঘ বাবা যাবে না? আমি তো বাবাই হই সোনা। তুমি আমার বাবাই? মামনি যে বলে আমার বাবা মারা গেছে। মামনি, উনি কি আমার বাবাই হয়? মামনি, বলো না। বাসায় যাব বাবা, চলো। আব্রাহাম, তুমি প্লিজ আমাকে বিরক্ত করবে না আর। আমি তোমাকে চাই না, মানে চাই না। এক কথা আমি বারবার বলতে পারবো না। আমি একা আছি, বেশ আছি। তোমার মতো ছেলেকে আমি চাই না। আরোহী, আমি তো আর আগের মতো নাই, তাহলে কেন আমাকে মেনে নিতে পারতেছো না? তোমার বোনের সাথে আমার একটা বাজে রিলেশন ছিল, সেই কারণে। তুমি জানো, আমি 4টা বছর কমায় ছিলাম, আর 1.5 বছর থেকে তোমার খোঁজ করতেছি। তুমি ভুল অ্যাড্রেস, ভুল নাম দিয়ে রাখছো। তোমাকে খুঁজে বের করতে আমার কত কষ্ট হয়েছে, সেটা কিভাবে বুঝবে? ও, তাহলে সব জানো? জানতে যখন পারছোই, তাহলে আমার পিছে পড়ে আছো কেন? মেঘের জন্য? মেঘের চিন্তা তোমার না করলেও হবে। আচ্ছা, আমাকে যখন ভালো নাই বাসো, তাহলে মেঘকে জন্ম কেন দিছো? বলো, কেন কেন? আব্রাহাম আওয়াজ করে কথাটা বলে। আরোহী ভয়ে ঢোক গেলে এখন তার কি বলা উচিত বা কি করা উচিত বুঝতে পারে না। ক্যান্টিনে অনেক তাদের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম নিজেকে শান্ত করে, তারপর আরোহীর হাত ধরে টেনে নিয়ে যায়। মেঘকে গাড়িতে উঠতে বলে। আরোহীকে সে নিজের গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আব্রাহাম, আমি তোমার মুখটাও দেখতে চাই না। প্লিজ আমাকে ছেড়ে দাও। মেঘ আমার গর্ভে আসছিল। মা হয়ে কিভাবে বাচ্চা নষ্ট করতাম? তুমি যদি সত্যি আমাকে কখনো ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার ভালো চাইবেই। বাহ, এখন ব্ল্যাকমেল করা শুরু করছো? আরোহী, সত্যি তোমার নামের সাথে সাথে তুমিও বদলে গেছো। কি ছিলে আর কি হইছো? তুমি আমাকে ভালোবেসে কেন খুন করছো? কেন প্রথমে শেষ করে দাওনি বলো তো? আমার বোনটার জীবনের প্রথম প্রেম তো তুমিই ছিলে আব্রাহাম। কই, সে তো ঠকে গেল। আর একটা সন্তান তুমি নষ্ট করেছো, তারপর তাকেও ছুঁড়ে ফেলেছো। আমি না ভেবেই রুহির সাথে রিলেশনে গেছিলাম। আমি প্রথমে ভাবছিলাম মেয়েটা সব মেয়েটার মতো খারাপ, আর ও আমাকে বলছিল ও না, যে আমার থেকে সিনিয়র সে। তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে আপু তোমার সিনিয়র সেটা বলার সাহস করেনি। যদি তাকে ছেড়ে দাও সেই কারণে। আমাকে যদি এক বিন্দুও ভালোবেসে থাকো, তাহলে আমাকে এক্ষুনি গাড়ি থেকে নামিয়ে দাও, আমি বাসায় যাব।
আব্রাহাম আর কিছু বলে না, ড্রাইভারকে গাড়ি দাঁড় করাতে বলে। আরোহী আর মেঘকে নামিয়ে দেয়, তারপর ড্রাইভারকে ও নামিয়ে দিয়ে নিজেই গাড়ি চালাতে থাকে। আব্রাহামকে হয়তো বাঁচানো সম্ভব না আরোহী, আব্রাহাম তোমাকে দেখতে যাচ্ছে, শেষবারের মতো তার ইচ্ছাটা কি পূরণ করাবে? একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। আরোহী রিসিভ করার পর বুঝতে পারে এটা রাহুলের নাম্বার, কিন্তু আব্রাহাম তো ভালোই ছিল, তাহলে হঠাৎ কি হলো? মানে আব্রাহাম তো ঠিকই ছিল, তাহলে কি হয়েছে? ও আবার কোনো নাটক শুরু করছেন? দেখেন ভাইয়া, এইসব নাটক আমার দেখার ইচ্ছে নেই। রাত হয়েছে, ঘুমাতে দেন, বিরক্ত করবেন না আর। আরোহী শোনো প্লিজ। আব্রাহাম একা গাড়ি চালিয়ে আসতেছিল, জোরে চালানোর জন্য অ্যাক্সিডেন্ট করে বসে। সেখান থেকে ফোনটা পেয়ে আমরা আব্রাহামকে হসপিটালে ভর্তি করাই। আব্রাহামের মা বাবাও আছে এখানে, প্লিজ একটাবার এসে দেখে যাও। এবার আরোহীর কিছুটা ভয় হয়, সত্যি কিছু হয়নি তো? আরোহী ঠিকানা নিয়ে মেঘকে সাথে করে নিয়ে হসপিটালে যায়। সে আব্রাহামকে ভালো না বাসুক, ঘৃণা তো আর করে না। আর আব্রাহাম তার হাজব্যান্ড, তার ডিভোর্সও হয়নি। হসপিটালে এসে দেখে অনেকে আব্রাহামের অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। আব্রাহামের বাবা মা আরোহীকে কিছু বলতেছে না দেখে সে অবাক হয়। সে সবাইকে দেখে ভয়ে রাহুলের পাশে গিয়ে দাঁড়িয়ে। ভয়ের কিছু নেই আরোহী, আব্রাহাম তার বাবা মাকে সব বলছে। আব্রাহাম ভাবে তাদের দোষে তাকে তুমি খুন করতে চাইছিলে, সেজন্য তার বাবা মা আর তোমাকে সেসব বিষয়ে ভাবতে পারেনি। কিছুক্ষণের মধ্যে অপারেশন শেষ হবে, সবটা এখন আল্লাহর হাতে। মামুনি, এখানে কেন আসলাম আমরা? এখানে কি কেউ মারা গেছে? তুমি কি অসুস্থ মামুনি? মেঘ বাবা এসব বলতে নেই, এখানে দেখো ওই যে ওই রুমে আলো জ্বলছে, ওখানে তোমার বাবাই আছে। আমার বাবাই? মামুনি যে বলে আমার বাবাই নাই। এখন একটা লোক আমাকে বলল উনি নাকি আমার বাবাই। তাহলে আমার কয়টা বাবাই? মেঘ এর কথায় আরোহী বিরক্ত হয়। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসলে প্রথমে আরোহী যায়। আব্রাহামের এখনও জ্ঞান ফেরে নাই, 12 ঘন্টার সময় দিছে, তার মধ্যে জ্ঞান না ফিরলে বাঁচার চান্স নেই। সকাল 9টায় আব্রাহামের জ্ঞান ফেরে। আরোহী রাতে বাসায় গিয়েছিল। আব্রাহাম সকাল থেকে আরোহী আরোহী বলে চিল্লাইতে থাকে। রাহুল বিরক্ত হয়, সে মেয়েটাকেও পাত্তা দেয় না, তাকে কোনো ভাবতে হবে। রাহুল ফোন করে আরোহীকে আসতে বলে। আরোহী ফোনের অপেক্ষা করতেছিল, তার আসতে ইচ্ছা করতেছিল, কিন্তু কেউ না বলায় আসে না। আরোহী, আমাকে কি একটু ভালোবাসা যায় না? আচ্ছা, ভালো না বাসো মেঘকে নিয়ে কি আমার সাথে থাকা যায় না? বলো না আমার সাথে থাকবে, না হলে প্লিজ আমাকে মেরে ফেলো, আমি আর কষ্ট নিতে পারছি না। আরোহী, কথা বলবে না আমার সাথে? আরোহী প্লিজ, ভালোবাসি বউ, অনেক ভালোবাসি। প্রিয়, আমাকে আর ছেড়ে যেও না প্লিজ। প্রিয়, আমি যে তোমাকে অনেক ভালোবাসি, একটাবার বলো না আমাকে ভালোবাসো, বলো না প্লিজ। ভালোবাসি। আব্রাহাম হেসে আরোহীর হাত ধরে। আব্রাহামের চোখেও পানি। সবাই খুশিতে আরোহীকে আব্রাহামকে মেনে নিয়েছে সেটা জেনে। মেঘ তো আরও খুশি, তার মামুনি তার বাবাই দুজনেই আছে এখন। আব্রাহাম আরোহীর কপালের সাথে নিজের কপালে ঘষে বলে, আমি তোমাকে বড্ড ভালোবাসি প্রিয়, আমার আপনার সঙ্গ প্রয়োজন, আমি যে আপনাতেই সুখী। ভালোবাসি প্রিয়, পাগলের মতো ভালোবাসি।